আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আজ আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনাটা শুরু করার পূর্বেই আপনারা আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। কমেন্ট করে কনফার্ম করেন যে আপনারা আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম, অডিও এবং ভিডিও দুটোই আল্লাহর রহমতে একদম শতভাগ ক্লিয়ার। আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করে কনফার্ম করেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো প্রোনাউন ইন ডিটেইল। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা দেখার পরে প্রোনাউন যে কত চমৎকার একটা বিষয় এবং প্রোনাউন যে কত মানে টেস্টি একটা মজার একটা বিষয় ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আজকের ক্লাসটা সুপার ডুপার একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, শুনে ভালো লাগতেছে। তাহলে আসেন আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমরা আজকে প্রোনাউন ইন ডিটেইল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা স্যার আপনার ভাগ্নি কি সুস্থ আছে? আমার ভাগ্নির অবস্থা অনেক খারাপ সুইটি, মানে ভয়ঙ্কর শারীরিক অবস্থা ভয়ঙ্কর খারাপ আর কি। আইসিইউতে নিতে হবে যে কোনো মুহূর্তে আর কি। দোয়া করেন ভাগ্নের জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রোনাউনে চলে যাচ্ছি। প্রোনাউনটা হচ্ছে মানে আমাদের আজকের ক্লাসের যে প্রোনাউনটা, এইভাবে আমি জানি না এর আগে কখনো প্রোনাউন করেছেন কিনা। হয়তো যদি করে থাকেন, মানে আমি নিজে লাইভ নিয়েছিলাম আর কি, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, না করে থাকলে আজকের ক্লাসে যেভাবে প্রোনাউন দেখবেন এভাবে আই থিঙ্ক কখনো দেখেন নাই, বা এত ডিপলি আপনাকে এবং এত সহজ করে আপনাকে কেউ বুঝিয়েছে কিনা আল্লাহ মালুম। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা কথা বলবো প্রোনাউন নিয়ে। তবে আমি যখনই সামনের দিকে যাব, আমি যখনই প্রোনাউন নিয়ে কথা বলবো, এই প্রোনাউন নিয়ে কথা বলতে গেলে দুটো ইস্যু আছে, যে দুটো ইস্যু প্রোনাউনের বাহিরে, মানে অর্থাৎ প্রোনাউনের বাহিরে কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাই এই দুটো ইম্পর্টেন্ট ইস্যুস আমি আপনাদের সাথে আগে একটু বলে নেই। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে টু বি ভার্ব। টু বি ভার্ব আমার মনে হয় না আপনাদের সাথে আর বলার প্রয়োজন আছে, কারণ আমি রাইট ফর্মস অফ ভার্বে গিয়ে ওই ক্লাসটাতে আপনাদের সাথে টু বি ভার্ব, এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটা যে ফিক্সড, এবং এরপরে বি যুক্ত যতগুলো ভার্ব আছে, শুধু বি না কিন্তু, এগুলো আমি ব্যাখ্যা করেছি। আজকে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এই বি বলতে কি বোঝায় বাবা? শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি ইত্যাদি বোঝায়, তাই না? বিন যুক্ত ভার্ব, শুধু বিন না, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন বলেছি আমরা। এবং বিং যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে, সরি বাবা আমার খুব ঠান্ডা লাগছে, বিং যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন। ওকে, সোহেল রানা বলছেন কি কি শেষ করছেন? সোহেল রানা ভাই ক্লাস শেষে আমাকে একটা নক দিন, আমি সবগুলো ক্লাসের ভিডিও আপনাকে একসাথে সিরিয়ালে দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, দুই একদিন পরে ভর্তি হয়েছেন, আমাদের আজকে আমরা প্রথম ক্লাসটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে নিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসটায় আমরা রাইট ফর্ম ভার্বের পার্ট 1 এবং 3 নাম্বারটাতে পার্ট 2 নিয়ে কথা বলেছি। 4 নাম্বার ক্লাসে আমরা কথা বলেছিলাম নাউন ইন ডিটেল নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো আমরা জানি। বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটা ফিক্সড। এর বাইরে বি যুক্ত যত ভার্ব আছে, শ্যাল বি, উইল বি, শুড বি, উড বি। বিং যুক্ত যত ভার্ব আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন। বিং যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে, লাইক এম বিং, ইজ বিং, আর বিং। আচ্ছা, আর দেখেন জিরান সম্পর্কে আমি আপনাদেরকে জাস্ট হালকা একটু কথা বলতেছি। জিরান নিয়ে ডিটেলস আমাদের একটা ফুল ক্লাস পাবেন আপনারা, জিরান এবং পার্টিসিপল নিয়ে আমি অলমোস্ট 2 ঘন্টা আপনাদের ক্লাস নেব ইনশাল্লাহ, সেখানে ডিটেলস জানতে পারবেন। আপাতত মাথায় রাখেন এই যে জেরান্ডটা কি জিনিস। জেরান্ড হলো আইএনজি যুক্ত একটা ভার্ব যা কোনো একটা সেন্টেন্সে নাউনের কাজ করে। তাহলে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের কাজ করে তাকে আপনি জেরান্ড বলবেন। ওকে ডিয়ার? আচ্ছা, এবার একটু চলে আসি আমরা। এখন বলতে পারেন ভাই নাউনের কাজ কি? আচ্ছা ধরেন নাউনের অনেক কাজ আছে। নাউনের কাজ হচ্ছে 9টা, আমি গত ক্লাসে বলেছিলাম। এটা ফ্রেজের ক্লাসে ভেঙে ভেঙে সবগুলো দেখাই দেবো আমি। নাউন 9টা কাজ করতে পারে। 1 নাম্বার, নাউন সাবজেক্ট হতে পারে, ভার্বের সামনে সাবজেক্ট হয়। 2 নাম্বার, নাউন ভার্বের পরে অবজেক্ট হয়। 3 নাম্বার, নাউন ভার্বের পরে কমপ্লিমেন্ট হতে পারে।
4 নাম্বার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। 5 নাম্বার, প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে। নাম্বার 6, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মিডলে বা মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা সাধারণত নাউন হয়। 7 নাম্বার, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। 8 নাম্বার, দুটো প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটাও সাধারণত নাউন হয়। 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাপোজিশন হলে সেটাকে আমরা নাউন বলি। These are the 9 works or activities of a noun. একটা নাউন যে 9টা কাজ করে এটাই হচ্ছে তাই। তো আমি আপনাদেরকে জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন, সহজ একটা উদাহরণ দিই যাতে করে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। যেমন ধরেন আমি একটা নাউন লিখলাম যে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইজ হলো একটা ভার্ব, আর আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুইটা পার্টস অফ স্পিচের আছে। ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়ার যোগ্যতা জাস্ট দুইটা পার্টস অফ স্পিচের আছে, একটা হলো নাউন আর একটা প্রোনাউন। এক্সারসাইজ কখনোই প্রোনাউন না, এটা একটা নাউন। তাহলে আপনি বুঝতে পারতেছেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসছে, নাউন বসছে। এখন ধরেন আমি এই জায়গাটাতে এক্সারসাইজ না লিখে যদি আমি একটা ভার্ব লিখতাম সুইম হলো একটা ভার্ব, সুইম মানে সাঁতার কাটা। এইবার আমি এটার সাথে আইএনজি যোগ করলাম। আইএনজি যোগ করলে দুটো এম আনতে হয়, আমি ব্যাখ্যা করবো না কেন এম আনতে হয়। তাহলে খেয়াল করেন, এই যে এইবার আমি লিখলাম সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি একবার একটু খেয়াল করেন তো বাবা, এইখানে ইজ হলো আমাদের ভার্ব, ভার্বের পূর্বে কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়া কার কাজ, নাউনের কাজ। এটা কিন্তু নাউন ছিল না, এইটা একটা আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউনের কাজ করতেছে। তাহলে আইএনজি যুক্ত ভার্ব নাউনের কাজ করলে তাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি ভাই এইটাই হলো জিরান। আশা করি বিভার্ব এবং জিরান্ড এতটুকু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। একটু কমেন্ট করেন প্লিজ, বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন তো বাবা, এতটুকু ক্লিয়ার কিনা। মামুন ভাই লিখছে গ্রামের বাড়িতে আসছি, অনেক ঠান্ডা। ভাই হ্যাঁ, ভয়ঙ্কর ঠান্ডা আজকে। আচ্ছা, অরুণিমা বলছেন ইয়েস। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ? ও মাই গড, এই তো রাশেদুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই, নয়ন ভাই, সুমাইয়া মহি, মঞ্জুরুল ভাই, ক্লিয়ার। আচ্ছা, জাজাকাল্লাহ। আমরা জিরান্ড নিয়ে ওই যে বললাম জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা হিউজ কথা বলবো। আদিব ভাই ধন্যবাদ, জাকিয়া হোসেন মাশাআল্লাহ, শহীদুল ভাই, এই তো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি প্রোনাউনে। হ্যাঁ, তা আমরা যখন প্রোনাউন নিয়ে কথা বলবো, দেখেন এইখানে এই জায়গাটাতে আমরা প্রোনাউনের 5টা ফর্ম দেখতে পাচ্ছি। সাধারণত ব্যক্তির ক্ষেত্রে আমরা এই কাজটা করি। তনুজা, তনু, আচ্ছা, অনেকেই বলছেন ধন্যবাদ। রিফাত ভাই, লিমন, রানা ভাই, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আবু রাসেল ভাই। আচ্ছা, খেয়াল করি আমরা একটা প্রোনাউনের স্পেশালি যদি সেটা ব্যক্তি হয় আর কি, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত যে প্রোনাউনগুলো বস্তুর ক্ষেত্রে হয়, যেমন দেখেন ইটটাকে আমরা বস্তুর ক্ষেত্রে লিখি, দেটাকে আমরা বস্তুর ক্ষেত্রে লিখি, ঠিক আছে। আর আপনারা যখন কবিতায় পার্সনিফিকেশন ব্যবহার করেন তখন কিন্তু আমরা যে কোনো বস্তুকেও ওই যে পার্সন দিয়ে আই, উই, ইউ, হি, সি এটা দিয়ে বুঝায় ফেলি। হ্যাঁ, তো দেখেন সাধারণত একটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে। কয়টা ফর্ম থাকে? 5টা ফর্ম থাকে। এই যে 5টা ফর্মের মধ্যে দেখেন একটা হলো সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হলো অবজেক্টিভ ফর্ম, এর পরেরটাকে আমরা বলবো পজেসিভ কেস। তো বারবার পজেসিভ কেস না বলে আমরা বলবো পিসি। হ্যাঁ, এটাকে কেউ কেউ পজেসিভ কেস না বলে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। আপনার কাছে যা বলতে মনে চায় সেটাই বলতে পারেন। আইনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসেবে কাজ করে। হ্যাঁ, রাশিদুল ভাই ধন্যবাদ। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ, এরপর একটা ডিপি, দীপিকা পাড়ুকোন না কিন্তু, হ্যাঁ, ডাবল পজেসিভ। আমি মজা করে বলছিলাম যে ভাই পিসি রে প্রিয়াঙ্কা চোপড়া আর ডিপি রে দীপিকা পাড়ুকোন বললেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেই আপনাদেরকে। আপনারা বিভিন্ন বইয়ে দেখবেন এই তথ্যটা তারা কেমন করে জানি লিখছে। তারা এই ডাবল পজেসিভের জায়গায় এটাকে তারা পজেসিভ প্রোনাউন বলে। খেয়াল করেন কিন্তু এই অংশটাকে তারা পজেসিভ প্রোনাউন বলে, এই অংশটাকে তারা অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, আপনি এইটাকে অ্যাডজেক্টিভ বলছেন, এইটাকে প্রোনাউন বলছেন, তাহলে বাকিগুলারে কেন বলছেন না? মাথায় রেখেন এইটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, এইটা হলো অবজেক্টিভ প্রোনাউন। এই একমাত্র জিনিস যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে।
এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এইটা হলো পজেসিভ প্রোনাউন। তাহলে মাথায় রাখবো আমরা এই যে 5টা করে ফর্ম দেখলাম, যেমন আই দিয়ে যদি আপনি চিন্তা করেন আই, মি, মাই, মাইসেলফ, মাইন। হ্যাঁ, আমি সাধারণত আমার স্টুডেন্টসদেরকে বলি যে আপনারা এই ছকটাকে এইভাবে মুখস্থ করবেন। হ্যাঁ, আঙুলে কর গুনে গুনে মুখস্থ করবেন এইভাবে। কিভাবে? এই যে আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স। হ্যাঁ, এইভাবে ইউ, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলভস, ইয়োর্স, হি, হিম, হিজ, হিমসেলফ, হিজ। আঙুলে কর গুনে মুখস্থ করবেন, তাহলে ন্যারেশন পরিবর্তনের সময় এটা আপনার মারাত্মক কাজে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, এই সাবজেক্টিভ ফর্মে আছে আই, উই, ইউ, হি, শি, ইট এবং দে। অবজেক্টিভে আছে কি মি, আস, ইউ। এই দুটো ইউ দেখতে একরকম মনে হলেও একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। তারপরে দেখেন এই যে হি এর পরিবর্তে হিম, শি এর পরিবর্তে হার, এগুলো আপনারা চিনেন। পজেসিভে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না কিন্তু, দেয়ার। রিফ্লেক্সিভে আসেন, সিঙ্গুলার হলে সেলফ হয়, যেমন মাই সেলফ। আই সিঙ্গুলার ছিল তাই এখানে সেলফ হয়েছে। উই যেহেতু প্লুরাল এখানে সেলফস হয়, আওয়ার সেলফস। ইউ দিয়ে তুমি বোঝালে হয় ইয়োর সেলফ, আর তোমরা বোঝালে হয় ইয়োর সেলফস। ওকে, যে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলভস। আর এখানে আসতেছে দেখেন, এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে পজেসিভ অ্যাডজেক্টিভ আর এটা কি পজেসিভ প্রোনাউন। আমরা এটাকে ডাবল পজেসিভ বলবো। তাহলে এটা কি ছিল আমি একটু আপনাদেরকে দেখাই দেই। দেখেন এটা পজেসিভ কেস ছিল হচ্ছে মাই, যেটা ডাবল পজেসিভ হয়েছে মাইন। এটা ছিল আওয়ার, হয়ে গেছে আওয়ার্স। এটা ছিল ইয়োর, কিন্তু এইটা হয়ে গেছে কি দেখেন ইয়োর্স। এটা ছিল হিজ, দেখতে একই রকম, এটাও হিজ, বাট তাদের ফাংশন আলাদা। এটা হার হয়ে গেছে হার্স, এটা ইট হয়ে গেছে ইটস, আর এটা দেয়ার হয়ে গেছে দেয়ার্স। এগুলো আপনাদেরকে অ্যাট এনি কস্ট ঠাড়া মুখস্থ করতে হবে, টানা মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করেন তাহলে একটু পরে বুঝতে পারবেন না মানে কিভাবে ভুল হয় আর কি। তাহলে ডিয়ার, আশা করি এই বক্সটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন আমরা ধাপে ধাপে দেখব যে আসলে কোন জায়গায় কোনটা বসে। ঠিক আছে, আমরা এখন ধাপে ধাপে দেখি। তাহলে আসেন, তবে এই প্রোনাউনের ব্যবহার শেখাতে গিয়ে আমি সাধারণত একটা আমার স্টুডেন্টদের সাথে একটা গল্প শেয়ার করি, বুঝছেন। প্রোনাউন বলতে গেলে আর কি আমার লাইফের একটা মজার ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করি। একবারে সত্য ঘটনা ভাই, এটা কোনো কাল্পনিক ঘটনা না, প্রোনাউন নিয়ে। হ্যাঁ, প্রোনাউন নিয়ে আমার লাইফে একটা ঘটনা আছে আর কি। এটা ঘটনা, দুর্ঘটনা নাকি আসলে হাস্যকর ঘটনা বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। একজন জিজ্ঞেস করছে ডাবল পজেসিভ কেন। আমি যাই ধাপে ধাপে দেখাই দিব কেন ডাবল পজেসিভ। এক মেয়েকে পড়াতাম, ধরেন মেয়ের নাম নাই বলি, ঠিক আছে, কারণ ওই মেয়ে পরবর্তীতে ভিডিও দেখলে আবার পুরোনো প্রেম ভালোবাসা জেগে উঠতে পারে। আচ্ছা, ধরে নেন আমি নামের খাতিরে একটা নাম দিলাম আর কি, রূপা লিখলাম। আমার বউ জানলে আজকে মেরে ফেলাবে না, ঠিক আছে। তো আমি তখন মনে হয় কিসে পড়ি, ইন্টারমিডিয়েটে পড়ি, বুঝছেন। আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এটা দিনাজপুরের বিরামপুরের ঘটনা বলতেছি। তখন এক মেয়ের বাসায় গিয়ে পড়াতাম। মেয়ের বাবার হোটেল ছিল, মানে খাবারের হোটেল আর কি, বুঝছেন, থাকার হোটেল না। তো আমি বিকেলবেলা যাইতাম, পড়ানোর কথা ছিল তাকে 3 দিন। তো ওর বাসায় যাইতে গিয়ে, এটা ইন্টারেস্টিং স্টোরি আর কি, মাইন্ড করেন না। তো ওর বাসায় যাইতে গিয়ে আমাকে একবার এক ছেলে থ্রেট দিল যে ভাই শুনলাম আপনি নাকি ওই মেয়েরে পড়ান। আমি তর্কের খাতিরে জাস্ট বলার জন্য জাস্ট নাম দিলাম, ধরে নেন রূপা। আপনি নাকি রূপারে পড়ান। আমি বললাম হ্যাঁ পড়াই তো। তো আমার ছেলে থ্রেট দিল যে ভাই ওইটা কিন্তু, সে কিন্তু মানে আমার জিনিস এভাবে বললো আর কি, মানে অন্যটা ল্যাঙ্গুয়েজ বলছে। আমি বললাম না, হ্যাঁ দেখা টেখা রাইখেন আর ওইদিকে চোখ দিয়েন না। ভাই আমি তখন ইন্টারে পড়ি, বুঝছেন। আমার চেয়ে এত নিরীহ মানুষ মনে হয় বাংলাদেশে খুব কম ছিল। যখনই আমারে বলছে ভাই ওর দিকে কিন্তু তাকায় না, তাকাইলে আপনার সমস্যা আছে, চোখ তুলে ফেলাবো, বুঝছেন। আমার এরপরেতে তাকানো শুরু করছি আর কি, নেগেটিভ দৃষ্টিতে তাকাই নাই আর কি, বুঝছেন, যে ঘটনা কি, ও আমার এই কথা কেন বললো। তো মজার ব্যাপার, আমি তখন চিন্তা করলাম যে না, এই মেয়ের সামনে আমার হিরো হওয়া লাগবে, বুঝতে পারছেন। এবার আপনারে বলি, তো মজার ব্যাপার, আমারে ওর মা সম্ভবত 250 টাকা থেকে 300 টাকা, এই দুইটার মধ্যে একটা হবে বাবা, হ্যাঁ, 250 টাকা বা 300 টাকা আমাকে পেমেন্ট দিত আর কি। ওর সাথে আরো 2জন বা 3জন মনে হয় স্টুডেন্ট পড়তো, এরকম 200-300 টাকা করে দিই। এই 4জন মনে হয় আমার 800 বা 1000 টাকা দিত আর কি। 4জন পড়ে হয়তো 1000 টাকা দিত, এরকম আর কি। তো মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমি পড়ানোর কথা ছিল আমার 4 দিন। ওই ছেলে যখন আমার থ্রেট দিল, এবার আমি ওর মায়ের বললাম যে আন্টি আপনার মেয়ের ইংরেজির অবস্থা ভালো না, ওরে আমার সপ্তাহে 7 দিনই পড়ানো লাগবে। এবার 7 দিন পড়ানো শুরু করলাম, বুঝছেন।
7 দিন পড়ানো শুরু করলাম, ওই ছেলে খালি আমার বলে ভাই আপনি এত পড়ান কেন? বললাম বেটা বলি না আর কি, বললাম ভাই ওর মা অনেক রিকোয়েস্ট করছে, কি করবো, স্টুডেন্ট পারে না তো। বুঝছেন মজার ব্যাপার দেখেন, আমি এখন চিন্তা করতাম যে ওর সামনে আমার হিরো হওয়া লাগবে। তো আমি বুঝছেন কেবল ইন্টারমিডিয়েটে পড়ি, কিন্তু তখন ছোট মানুষ, ইন্টারমিডিয়েটে পড়ি, স্টুডেন্ট মনে হয় তখন 8-এ পড়ে, হ্যাঁ ক্লাস 8-এ পড়ে আর কি। এইবার দেখেন আমি ওর কাছে হিরো হওয়ার আমার খুব ইচ্ছা, প্রোনাউন না পাইরা কেমনে জিরো হইতে হইতে আল্লাহ আমারে বাঁচাইছে আর কি, চাপাবাজি করে বাইচে আসছি, সেই গল্প শোনাচ্ছি আপনাদেরকে। তবে আমার একদিন বললো যে স্যার জানেন আমাদের স্কুলের স্যারের একটা ইংরেজি কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, তো স্যার উত্তর দিতে পারে নাই, আপনি কি পারবেন? তো আমার ইগোতে লাগলো, কি আপনি কি পারবেন, এটা আবার কোন ধরনের ঘটনা? আমি বললাম আমি পারি না, এরকম কোনো ইংরেজি আছে নাকি, দেন বাইর করেন কি আছে, আমি স্টুডেন্টকে আপনি করে বলি, বুঝছেন, দেন বাইর করেন কোন জায়গায় সমস্যা আমাকে বলেন। তো তখন সে আমাকে বললো স্যার একটা বাক্য লেখেন। আমি বললাম তুমি লিখে দাও, বলে না আপনি লেখেন। হ্যাঁ মানে আমি বললাম যে আপনি লিখে দেন, বলেছে না স্যার আপনি লেখেন। আমার বলে লেখেন স্যার। আমি বললাম কি লিখবো বলেন? বললো যে স্যার লেখেন আমি ভাত খাই। আমার মেজাজ খারাপ হলো, আমি বলি কি বলেন আপনি, এটা কি আপনার স্যার পারে নাই? বলে না স্যার আপনি লেখেন আগে, আমি পরে বলতেছি। পরে আমি লিখলাম, বললো স্যার ইংরেজি করেন, এই যে আমি লিখলাম আই ইট রাইস। আমি একটু ভয় পাইছি, কি রে স্যার এটা পারবে না কেন? পরে আমারে বললো যে স্যার এবার আরেকটা বাক্য লেখেন। বললাম হ্যাঁ কি বাক্য লিখবো বলেন? এবার বললো স্যার আপনি লেখেন আমার একটা বই আছে। আমি বললাম ভাই এটা কি স্যার তোমার স্যার আপনার স্যার কি এটা পারে নাই? তখন বলে আপনি লেখেন না, এটার ইংরেজি লেখেন। তা আমি এবার লিখলাম আই হ্যাভ আ পেন। এবার ছাত্রী বলতেছে স্যার আমি এর ইংরেজি কি? আমি বললাম কেন আই। এবারও আমার ছাত্রী আমারে বলে স্যার আমার ইংরেজি কি বলেন? আমি বললাম কেন মাই। ও এবার আমারে বলে তাহলে স্যার আপনি এখানে আই হ্যাভ এ পেন কি জন্য লিখছেন? আপনি এখানে আই হ্যাভ এ পেন কেন লিখছেন? আপনি তো লিখবেন যে মাই হ্যাভ এ পেন। তো এইটা শোনার পর তো মনে করেন জায়গায় আমিও ব্রেক। কিন্তু ভাই শোনেন, এই যে টিচার মানে যারা মাস্টার আর যারা হকার, এদের জীবনে কোনো জায়গায় জোর না থাকলেও চাপার জোর আছে, বুঝছেন। পরে আমি বললাম হাই হাই, নাম নাই বলি আর কি, মুখে বারবার চলে আসতেছে। আমি বললাম হাই হাই রূপা, তুমি এত সহজ ইংরেজি পারো না, তুমি তো আমার মান সম্মানই রাখলে না, এত সহজ ইংরেজি তুমি স্যাররে জিজ্ঞেস করতে গেছো, সি আমি খুব কষ্ট পেলাম। হ্যাঁ পরে আমি ওনারে বললাম যে ঠিক আছে আপনারা আমি আজকের মানে ছাত্রীরা বললাম আর কি, হ্যাঁ আমি বললাম যে এক কাজ করেন, ও আচ্ছা আমি পেন লিখছি না বুকের জায়গায়, আমি ছাত্রীরা বললাম যে ঠিক আছে আপনাকে আজকে সারা রাত সময় দিলাম, আপনি আজকে সারা রাত চিন্তা করবেন, হ্যাঁ পারলে তো ভালো, না পারলে আমি তো আসি, বুঝছেন। এইবার যে ঘটনাটা ঘটছে বুঝছেন, আমি ওই রাত্রে আমার ভয় আর ঘুম আসে না। আমার তো ভাবলাম এক ঢিলে 3 পাখি শেষ, অর্থাৎ ওই যে ওদের সবাই পড়ায় আমি পাইতাম 1000 টাকা, আমার ওর বাপের হোটেল আছে, আন্টি আমার দিত সাথে স্ন্যাক্স মানে নাস্তা, আর 3 নাম্বার মানে ছাত্রীর সাথে মাঝে মাঝে দেখা হইতো আর কি, বুঝছেন। তখন তো আমি পিচ্ছি মানুষ, আমি এসব বুঝি না যে এসবে গুনাহ হয় আর কি বাবা। এই হলো ঘটনা, বুঝছেন। এই যে আমি এই জায়গায় এমন একটা কট খাইছি, আমি খুব কষ্ট পাইছি, বুঝছেন, যে আমার ছাত্রীর মাথায় এত সুন্দর একটা প্রশ্ন আসলো, আমি কত বড় বেকুব, আমি এতদিন থেকে পড়াই, আমার মাথায় কেন এই প্রশ্ন আসলো না, বুঝছেন। আমি ক্লাস 5 থেকে টিউশনি করে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো আমি তখন অবাক হয়ে গেছি, ভাই আমি তো এমন এক বিপদে পড়ছি, বুঝছেন। আমাদের যে ছোট্ট একটা গ্রাম, ছোট গ্রামের ইংরেজি হচ্ছে হ্যামলেট, মাথায় রাখেন, হ্যামলেট শব্দের বাংলা অর্থ হচ্ছে ছোট গ্রাম, স্মল ভিলেজকে বলা হয় হ্যামলেট। তা আমাদের যে ছোট্ট গ্রামটা ছিল এই গ্রামের, এটা তো আপনারা সবাই জানেন, হ্যাঁ। কিন্তু আমার তো ভাই আমি ইন্টারে পড়ি, আমার তখন মাথা ছোট, আমার মাথায় এটা আসতেছে না। আর আমাদের ওই গ্রামটাতে আমার মানে ওই এলাকায় আমাদের ছোট যে মহল্লা বা গ্রাম ছিল, ওই এলাকায় আমার আগে কেউ ক্লাস 10 পাস করে নাই। আমি তো পড়লাম বিপদে, যারে জিগাই সেই বলে হয়, কিন্তু কেন হয় বলতে পারে না। তো যাক, এরপরে আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, যে আমি তখন কিন্তু ইন্টারমিডিয়েটে, বুঝছেন, আমার ফ্রেন্ডের ছোট ভাই ক্লাস 6 পাস, সে মানে 6-এ পড়ে আর কি, সে ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিল। পরে আমার ফ্রেন্ডের সাথে এবং তার ছোট ভাইয়ের সাথে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে বন্ধুর সাথে শেয়ার করলাম যে ভাই আমার তো মান সম্মান চলে যাচ্ছে। ছোট ভাই যে এত বাগনা আমি জানতাম না, বুঝছেন। পরে আমার এসে বললো জালাল ভাই আপনি এত সহজ জিনিস পারেন নাই, ছি ভাই, হ্যাঁ এটা তো আমারই লজ্জা লাগতেছে। আমি ওইখানে আরো লজ্জা পেলাম, বুঝছেন। পরে এই ছোট ভাই আমাকে এই বিষয়টা ব্যাখ্যা করলো। তো ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখেন, আপনাকে কেউ যদি বলে যে ভাই আমার ইংরেজি তো মাই, তাহলে আপনি এখানে মাই না লিখা আই কেন লিখছেন? আর আমির ইংরেজি আপনি তো এখানে ঠিকই আই লিখছেন, তাহলে এটা কেন হইলো? হ্যাঁ কেন হলো? যে মামুন ভাই বলতেছে হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, না ভাই এই হ্যামলেট সেই হ্যামলেট না। উইলিয়াম শেক্সপিয়ারের যে হ্যামলেট সেটা তো বুঝতেই পারছেন, এটা একটা ড্রামা বা নাটক। আর এই হ্যামলেট এখনই ডিকশনারিতে চলে যান, ডিকশনারিতে গেলে দেখতে পাবেন হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে গিয়ে স্মল ভিলেজ। আচ্ছা বাবা, এই ঘটনাটা দেখেন তো, আমি যখন এই প্রোনাউন পড়াই আমার এটা মনে হয় যে ভাই রে, এই যে কোন জায়গায় আই, কোন জায়গায় মি, আর কোন জায়গায় মাই, আর কোন জায়গায় মাইসেলফ, কোন জায়গায় মাইন বসে, এগুলো যদি না জানেন তাহলে বিপদে পড়ে যাবেন। আজকের ক্লাসে এই সব কিছুর খোলাসা আমরা করবো ইনশাল্লাহ। সো আসেন লেটস গেট স্টার্টেড।
সো আমরা এখন প্রথমেই সাবজেক্টিভ প্রোনাউন যেগুলো দেখতেছেন, এই যে আই, উই, হি, এই জায়গাটাতে চলে যাব। তাহলে আমরা এখন দেখতেছি সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। এখানে 1 নাম্বার ব্যবহারটা হচ্ছে সকল ভার্ব, যত ভার্ব আছে ভার্বের পূর্বে আমাদেরকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাহলে আমরা এই যে এখানে চলে আসছি, দ্য ক্যাপ্টেইন ড্যাশ হ্যাড আ স্কোর অফ 20। এখানে বলা হচ্ছে ক্যাপ্টেনের স্কোর ছিল 20 রান, সাথে আরো কিছু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করেন বাবা, হ্যাড একটা কি রে বাবা? হ্যাড হলো একটা ভার্ব। তাহলে ভার্বের পূর্বে প্রোনাউনের কি হয়? সাবজেক্টিভ হয়। তাহলে আমরা উল্টা দিক থেকে যদি যাই, জয় সাবজেক্ট, হিম হলো অবজেক্ট, তাহলে এটা কাটা। জয় সাবজেক্ট, মি তো অবজেক্ট, তাহলে এটাও কাটা। জয় সাবজেক্ট কিন্তু হিমসেলফ তো রিফ্লেক্সিভ, এইটাও কাটা। তাহলে কারেক্ট আনসার কি হবে বাবা? কারেক্ট আনসার হবে জয় অ্যান্ড আই। কেন জয় অ্যান্ড আই? কারণ ওই যে ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, দ্য ক্যাপ্টেইন জয় অ্যান্ড আই, অর্থাৎ আই হ্যাড আই স্কোর অফ 20, জয় হ্যাড আই স্কোর অফ 20, দ্য ক্যাপ্টেইন হ্যাড আই স্কোর অফ 20। এখানে 3 জন মানুষের কথা বলা হচ্ছে, যে 3 জন মানুষের স্কোর ছিল, মানে রান হয়েছিল কত? 20 রান। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এইবার আসেন সাবজেক্টিভ প্রোনাউনের 2 নাম্বার ব্যবহারটা দেখবো আমরা। এই যে দেখেন, আমরা একটু আগে টু বি ভার্ব দেখে আসলাম। টু বি ভার্ব বা বি ভার্ব, দেখেন সব ভার্বের আগে বলছি আমরা, কিন্তু বি ভার্বের পরে আমাদেরকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এই প্রশ্নটার উত্তর দেখি আপনাদের মধ্য থেকে কে বা কারা করতে পারেন। এই প্রশ্নটার উত্তর দেখি আপনাদের মধ্য থেকে কে বা কারা করতে পারেন। কুইকলি একটু আনসার করার চেষ্টা করেন দেখি। এই প্রশ্নটার উত্তর আপনাদের মধ্যে কে বা কারা করতে পারেন, আমরা একটু দেখতে চাই। আচ্ছা, তাহলে আসেন, তনুজা, তনু এবং মোহাম্মদ আবু রাসেল ভাই দুইজনেই ভুল উত্তর দিয়েছেন। বেলাল হোসেন ভুল উত্তর দিয়েছেন, রশিদুল ইসলাম উত্তর দিয়েছেন ভুল, রাহিমা খাতুন এবং আরিফ ভাই আপনারা দুজন কারেক্ট লিখছেন। বাকি যারা যারা লিখছেন আর নাম না বলি ভুল লিখছেন। এই যে ঠিক আছে। তাহলে দেখেন, আমরা জানি শুড বি, এতটুকু হচ্ছে বি ভার্ব, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ হয়, হিম দেয়া আছে, এটা হওয়া উচিত ছিল হি, তাই এটা কাটা। এবার দেখেন শুড হ্যাভ, ভাই শুড হ্যাভ তো বি ভার্বেই না। আমরা জানি শুড বি হলে এটা বি ভার্ব হতে পারে। আমরা জানি বি ভার্ব কোনগুলো, আমরা জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা ফিক্সড। এর বাহিরে বি যুক্ত যত ভার্ব আছে, যেমন এই যে শুড বি, বিন যুক্ত যত অক্সিলারি ভার্ব আছে, যেমন শুড হ্যাভ হলে হবে না, শুড হ্যাভ বিন হইতে হতো। যেহেতু এটা বি ভার্বই না, এখানে হি লিখছে, এটা তো আরো বড় সমস্যা, কাটা। এবার দেখেন শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন এটা কিন্তু বি ভার্ব, এটা কিন্তু একটা বি ভার্ব। এখন বি ভার্বের পরে হয় কি? সাবজেক্টিভ, তারা দিয়ে রাখছে কি? রিফ্লেক্সিভ। সো সি নাম্বার কাটা, এখানে কোনো উত্তরই নাই। সো দ্য কারেক্ট অপশন ইজ ডি। শিউলি রানী রায় এ লিখছেন কেন বাবা? আচ্ছা, ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই, সুইটি, দিদার ভাই, রশিদুল ইসলাম সিদ্দিকী ভাই। আচ্ছা, তাহলে আমরা আশা করি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের ব্যবহার শিখে ফেললাম, যে সব ভার্বের পূর্বে সাবজেক্টিভ, বি ভার্বের পরে সাবজেক্টিভ। নাও উই উইল টক অ্যাবাউট অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন। এবার আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিয়ে কথা বলবো। এই যে দেখেন বি ভার্ব ছাড়া, কেন বি ভার্ব ছাড়া? কারণ আমরা একটু আগে দেখে আসছি বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে। বি ভার্ব ছাড়া যত ভার্ব আছে এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখন আমরা এখানে একটা বাক্য দেখতে পাইতেছি, শি ইনভাইটেড, সে দাওয়াত দিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল। ইউ অ্যান্ড আই, ভাইরে ভার্বের পরে অবজেক্টিভ দরকার, ওনারা দিয়ে রাখছে সাবজেক্টিভ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে শি ইনভাইটেড ইউ অ্যান্ড মি, কারণ মি অবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, মাইসেলফ হবে না, মাইন হবে না। সো দ্য অপশন ইজ আনডাউটেডলি বি। অপশন হচ্ছে বি। এই তো আমাদের আরিফ হাসান ভাই বুঝে ফেলছেন, ধন্যবাদ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা অবজেক্টিভের একটা ব্যবহার দেখলাম, যে বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আরেকটা ব্যবহার হচ্ছে ভাই, এটা 2 নাম্বার ব্যবহার আর কি, সেটা হলো প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে।
যদি কোনো প্রেপোজিশনের পরে প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা ওই প্রোনাউনটার অবজেক্টিভ ফর্ম লিখব। তাহলে দেখেন, উই আর নট পারমিটেড টু ফলো এনিবডি উইদাউট, এই যে উইদাউট ইজ আ প্রেপোজিশন, যেহেতু প্রেপোজিশন এরপরে আমাদের অবজেক্টিভ লাগবে। তাহলে হি সাবজেক্টিভ কাটা, হিম অবজেক্টিভ হয়ে গেছে, হিমসেলফ রিফ্লেক্সিভ কাটা, হিজ এটা পজেসিভ বা ডাবল পজেসিভ নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ বুঝে ফেলেছেন, থ্যাংক ইউ। অনেকে কারেক্ট আনসার লিখে ফেলছেন। তাহলে আমরা সাবজেক্টিভ দুটো জায়গায় বসে দেখলাম, আমি একবার বলে নেই, আপনাদেরকে একবার দেখাই নেই যে দেখেন সব ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ বসে, বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ বসে, বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। নাও উই উইল টক অ্যাবাউট পজেসিভ কেস অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার ব্যবহার দেখব। হ্যাঁ, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, খেয়াল করেন। নাউন অথবা জিরান্ড, এই যে দেখেন আমি এই অংশে এসে, এই যে দেখেন এই অংশে এসে সুইটি বলতেছেন স্যার আপনি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন। না বাবা, আমি পুরোপুরি অ্যাকসেন্ট আসলে মেনটেন করতে পারি না, আমি চেষ্টা করি যতটুকু আর কি পারফেক্টলি বলা যায়, বুঝছেন, পারি না, বুঝছেন, শতভাগ পারি না আর কি, চেষ্টা করি আর কি। এই আমার কিছুদিন পরে আবার আইএলটিএস এক্সাম আছে, দোয়া করেন আর কি, সম্ভবত সামনের মাসে দিব আবার আইএলটিএস এক্সাম। তো দেখেন নাউন অথবা জিরান্ড, আমরা কিন্তু বলেছি যে জিরান্ড কি জিনিস, আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে। তাহলে খেয়াল করেন, নাউন বা জিরান্ডের পূর্বে, নাউনের পূর্বে বা জিরান্ডের পূর্বে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনটার পজেসিভ হবে। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখে নেই। রাকিব হেল্পড ড্যাশ ব্রাদার, এই যে দেখেন বাবা, ব্রাদার শব্দটা হলো একটা নাউন, তাহলে নাউনের পূর্বে আমার কি লাগবে, পজেসিভ লাগবে। ধন্যবাদ ভাই। তাহলে মি অবজেক্টিভ, মাইসেলফ রিফ্লেক্সিভ, মাইন্ড ডাবল পজেসিভ, সো আই নিড পজেসিভ ফর্ম। এখানে আমরা কি লিখব, মাই। আচ্ছা, এই তো থ্যাংক ইউ, মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝে ফেলাইছেন। এবার আসেন, এইখানে আমরা অনেক সময় একটু ভুল করে ফেলি। তাহলে আসেন একটু রুলটা দেখে নেই। দেখেন, কোনো প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন এবং পরে নাউন বা জেরান্ড, তাহলে দেখেন কোনো প্রোনাউনের পূর্বে যদি প্রেপোজিশন থাকে আর পরে যদি নাউন বা জেরান্ড থাকে সেক্ষেত্রে আমাদেরকে পজেসিভ লিখতে হবে। এইটা আমি আপনাদেরকে ছবি এঁকে দেখাই। হ্যাঁ, ধরেন এইটা একটা প্রোনাউন, যদি দেখেন এই প্রোনাউনটার সামনে আছে প্রেপোজিশন, এটা একটু ছোট করে লিখি। যদি দেখেন কোন প্রোনাউনের সামনে আছে প্রেপোজিশন আর পেছনে আছে নাউন বা জেরান্ড, তাহলে খেয়াল করতেছি আমরা বাবা, সামনে আছে প্রেপোজিশন, পরে আছে নাউন বা জেরান্ড। যদি এরকম সিচুয়েশনে পড়ে তাহলে আপনি একদম ড্যাম শিওর হয়ে যান এইখানে এই প্রোনাউনটাকে আপনার সাথে সাথে পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ বানায় দিতে হবে। ওকে, আসেন তো দেখি এই রুলের সাথে মিলেছে কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রানা বড় বুক ফর, এই যে দেখেন ফর, এইটা একটা প্রেপোজিশন, মাদার এইটা একটা নাউন, তাহলে সামনে প্রেপোজিশন পরে নাউন, মাঝখানে কি হবে, পজেসিভ হবে। কোনটা, ইজ। দেখছেন, মাশাআল্লাহ আপনারা ধরে ফেলছেন। তবে এইখানে যদি মাদারটা না থাকতো তাহলে আমরা লিখতাম হিম, যদি এখানে মাদার না থাকতো তাহলে লিখতাম হিম, মাদার চলে আসার কারণে আমাদেরকে লিখতে হচ্ছে হিজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ এই তিনটার ব্যবহার দেখে ফেলছি। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ এই তিনটার ব্যবহার আমরা দেখে ফেলেছি। হ্যাঁ, এইবার আসেন আমরা রিফ্লেক্সিভে যাব। আচ্ছা, আপনারা আমাকে একটু মানে কষ্ট করে কমেন্ট করে একটু জানান তো কি দেখে রিফ্লেক্সিভ চেনা যায়। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান, বলেন তো কি দেখে রিফ্লেক্সিভ চেনা যায়। রিফ্লেক্সিভ চেনার উপায় কি দেখি আপনারা বলতে পারেন কিনা, কমেন্ট করেন প্লিজ।
এই মাশাআল্লাহ, গুড। স্যার আপনার বই আসবে কবে? ভাই এই মাসের শেষের দিকে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই মাসের শেষের দিকে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দেখেন আমাদের মধ্যে, এই যে দেখছেন, চিন্তা করছেন, আপনাদেরকে আমি বড় বড় বস ভাবতেছি, আপনারা যদি এই কথা বলেন তাহলে কিন্তু বিপদ। দেখেন আমাদের অনেকের একটা মানে মিসকনসেপশন আছে, একটা রং কনসেপশন আছে। দ্য কনসেপশন ইজ দ্যাট যদি কোনো প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ থাকে তাহলে সেটা রিফ্লেক্সিভ হয়। আচ্ছা দেখেন, এই যে সেলফ বা সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়, এই ধারণাটা রং দাদা। এই ধারণাটা আর থাকবে না। হ্যাঁ, এই ধারণাটা আর থাকবে না দাদা, মাথায় থাকবে না, মাথায় রাখা যাবে না। যদি রাখেন তাহলে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অধীর আগ্রহে অনেকদিন ওয়েট করছেন, এই মাসটা একটু, হ্যাঁ এই মাসেই পাবেন ইনশাল্লাহ, শেষের দিকে পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। দেখেন আমি সাধারণত এই কথাটা বলে আসি যে আপনারা REFEAT এই শব্দটা শুনেছেন না? শুনেছেন। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে পরে বলি। আমরা অনেকে এই শব্দটা শুনেছি কিনা দেখেন তো। রিফ্লেকশন। আয়নার সামনে দাঁড়ালে আপনারা রিফ্লেকশন দেখেন না? কার রিফ্লেকশন দেখেন? বলতেছে আমাদেরটা দেখি না। আর আপনাদেরটা দেখেন, আপনাকে প্রেম ভালোবাসা নাই। আমি আয়নার সামনে দাঁড়াইলে আমি আমার বউরে দেখতে পাই আর কি। ডরায়েন না, জোকস অ্যাপার্ট আর কি। তাহলে খেয়াল করেন, এই যে আমরা আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজের রিফ্লেকশন দেখতে পাই। রিফ্লেকশন মানে কি? প্রতিবিম্ব। মাথায় রাখবেন, যদি রিফ্লেকশন না হয় তাহলে কোনোভাবেই সেটাকে রিফ্লেক্সিভ বলা যাবে না। বিষয়টাকে একবার আমি সহজভাবে এখানে লিখে রেখেছি। আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, যদি এরকম হয় যে সাবজেক্ট কর্তৃক কৃত কাজের ফল সাবজেক্ট নিজেই ভোগ করলে সেক্ষেত্রে প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম বসে। এটাকে আমি আরো ছোট করে এখানে আমি সুন্দর করে লিখে দেই। অর্থাৎ অর্থাৎ কাজ করেন যিনি উক্ত কাজের ফল ভোগ করেন তিনি। যদি কখনো এরকম দেখেন কোনো একটা কাজ যে করতেছে সেই কাজের ফল যদি উনি নিজেই ভোগ করে তাহলে রিফ্লেক্সিভ, আদারওয়াইজ রিফ্লেক্সিভ হবে না। সহজ একটা উদাহরণ দিই। যেমন ধরে নেন, কারে উদাহরণ দিব, ধরে নেন সোহেল রানা ভাই। সোহেল রানা ভাই মনে করেন আমার সাথে অফলাইনে ক্লাস করতেছে, অনলাইনে না কিন্তু, হ্যাঁ। সোহেল রানা ভাই আমার সাথে অফলাইনে ক্লাস করতেছে। তো ওনাদের ক্লাস করানোর কথা 1.5 ঘন্টা, ধরে নেন আমি 3 ঘন্টা করাইছি। সোহেল রানা ভাইয়ের মেজাজ মারাত্মক খারাপ। উনি চিন্তা করতেছে যে আজকে বুড়া খাটাসটারে শিক্ষা দেবো, কি করব। এখন আমি যখন নামবো, ধরে নেন তার 10 মিনিট আগে উনি সিঁড়ির মধ্যে, হ্যাঁ স্টেয়ারের মধ্যে কি করছে, গ্রিজ দিয়ে রাখছে। এইবার আমার সাথে গল্প করতে বা ধরে নেন বান্ধবীর সাথে গল্প করতে গিয়ে সোহেল রানা ভাই ভুলে গেছে যে উনি সিঁড়িতে গ্রিজ দিয়ে রাখছে। এবার উনি তাড়াহুড়া করে নামতে গিয়ে বান্ধবীর সামনেই স্লিপ করে পড়ে গেছে। তাহলে বলেন তো ভাই, এই যে এখানে গ্রিজ দিল কে? সোহেল রানা ভাই। উষ্টা খায় পড়লো কে? সোহেল রানা ভাই। তাহলে কোনো একটা কাজ যে করবে সেই কাজের ফল যদি উনি নিজেই ভোগ করে তখন আপনারা রিফ্লেক্সিভ ব্যবহার করতে হবে। স্যার ময়মনসিংহে অনেক শীত। শহীদুল ইসলাম ভাই, আমার ঘরে দাওয়াত দেন, চলে আসি বউ বাচ্চা নিয়ে। এই শীতে আপনাদের বাসা আমাদের পিঠার দাওয়াত, বুঝছেন। অনেকদিন বিয়ে শাদের দাওয়াত পাই না। এই আপনাদের মধ্যে কারো বিয়ে শাদী হলে একটু জানায়েন তো আমারে, ঠিক আছে? বিয়ের দাওয়াত খাইতে চলে আসবো। অনেকদিন বিয়ে শাদীর দাওয়াত খাওয়া হচ্ছে না। আর যদি শীতের দাওয়াত হয় তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো। তাহলে বাবা, কাজ যিনি করবেন যদি ওই কাজের ফল উনি নিজেই ভোগ করেন তাহলে আমরা প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম ব্যবহার করব, আদারওয়াইজ করব না। ওকে, একটা মানে উদাহরণ দিই, একটু অড যদিও মনে হচ্ছে আর কি। ধরে নেন আমার ছোট ভাইরে আমি একটু চিমটি দিয়ে করছি কি, গাছের উপর উঠে গেছি। এখন ওর নিচের দিক থেকে যদি আমার দিকে থুথু দেয়, আমি ওর থেকে ধরে নেন 10 ফিট উপরে। এখন বলেন তো থুথু কার গায়ে লাগবে? ওর নিজের গায়ে লাগবে। তাহলে খেয়াল করেন, থুতু দিলেও আমারে, কিন্তু লাগলো কারণ নিজের গায়ে, তাহলে এটা হবে রিফ্লেক্সিভ। আর যদি এরকম হয় ওয়াক থু করে থুতু দিল, ঠিকই আমার গায়ে এসে লাগলো, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না। তাহলে রিফ্লেক্সিভ হওয়ার শর্ত কি? কাজ যিনি করবেন সেই কাজের ফল তাকেই ভোগ করতে হবে। ওকে,
মেরা পিঠার দাওয়াত, ভাই মেরা পিঠার নাম শুনি নাই, এটা তো খাওয়া লাগে তেলে। আল্লাহ জানে এটা আবার পিঠা না অন্য কিছু আবার। তাহলে বাবা আমরা একটু এখানে একটা বাক্য দেখি। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি রাকিব হেল্পড, রাকিব সাহায্য করেছিল। আমরা এখানে 4টা প্রোনাউন দেখতে পাচ্ছি, একটা হলো মি, একটা মাই, আর একটা মাইসেলফ, আর একটা হচ্ছে মাইন। তাহলে আমরা বুঝতেছি রাকিব সাহায্য করছে। আর বাকি যে 4টা প্রোনাউন, এই একটা প্রোনাউন দিয়েও কিন্তু রাকিব রে বোঝায় নাই, বরং বোঝাচ্ছে আমাকে। তাহলে দেখেন হেল্প করছে রাকিব, এই হেল্প কি রাকিব পেয়েছে? এই হেল্প কিন্তু রাকিব পায় নাই। তাহলে হেল্প করছে রাকিব, পাইছি আমি, তার মানে এখানে রিফ্লেক্সিভ হবে না। এই যে তাসমিয়া জামান, ধন্যবাদ বাবা। তাহলে ভার্বের পরে নরমাল নিয়ম হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এইটাই কারেক্ট। রিফ্লেক্সিভ দিলে বিপদ হয়ে যাবে দাদা, ঠিক আছে? তখন আবার বলবেন যে আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলে দিতে পারেন আমাকে। আচ্ছা, এইবার আসেন। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছেন আপনি সহ যে স্যার বইয়ের পৃষ্ঠা কত হবে, আনুমানিক একটা ধারণা দেন। আর অনেকে বলতেছেন দাম কেমন হবে। আচ্ছা বাবা, এই মানে ইদানিং কাগজের দাম অনেক বেশি, বুঝছেন? তো ওইটা আমি মানে লাস্ট যখন মানে কাজ করব তখন বলবো আর কি। তো আমি ওই মানে বইয়ে আমাদের লাভ করার ইচ্ছা নাই, মানে আমাদের সমান সমান থাকলে হবে, অর্থাৎ আমাদের যাতে লস না হয়। হ্যাঁ, আমাদের ফার্স্ট দুটো টার্মে বইয়ে লাভ করার ইচ্ছা নাই, ঠিক আছে? আচ্ছা, দোয়া করেন আর কি যত কমে রাখা যায়। যেমন এই যে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি ইদানিং আর কি পেঁয়াজের দাম বা শাকসবজির দাম অনেক কমে গেছে, অনেকটাই কমছে আর কি। তো এরকম যদি কাগজের দামও কমে আসে তাহলে আল্লাহর রহমতে দাম কমে যাবে। ওকে, তনু আমার খুলনায় দাওয়াত দিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে খুলনায় 2জন দাওয়াত দিল, একটা হচ্ছে তনু আর একটা হচ্ছে সুইটি। আপনাদের খুলনায় আগে আমি নিয়মিত ক্লাস নিতাম, বুঝছেন? ওইটাকে কি জানি বলে, বয়রার মোড়ে। আচ্ছা, ইনশাল্লাহ গেলে দেখা হবে। তাহলে বাবা একটু খেয়াল করেন, এইবার পরের প্রশ্নটা যদি চলে আসেন, আই হেল্পড। এইবারে যে হেল্প মানে হলো সাহায্য করা। হেল্প করছে কে? আমি সাহায্য করেছিলাম। কাকে? এই যে মি মানেও আমাকে, মাই বলতেও আমারই বোঝাচ্ছে, মাইসেলফ বলতেও আমারই বোঝাচ্ছে, মাইন বলতেও আমাকে বোঝাচ্ছে। এই বাক্যটাতে একটু খেয়াল করেন। এই বাক্যটাতে একটু খেয়াল করেন, হেল্প করছে কে? আমি। কাকে করছি? নিজেরই। তার মানে কাজ করছেন যিনি, এই কাজের ফলটা তার উপরেই এসে পড়ছে। সুতরাং এখন আর বললেন না যে ভাই ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, হবে না দাদা, এই বিষয়টা আর এখানে খাটবে না। তাহলে এখানে আপনাকে লিখতে হবে মাইসেলফ। এখন আর বলা যাচ্ছে না যে ভার্বের পর অবজেক্টিভ বসে। অর্থাৎ যখন সাবজেক্ট কাজ করার পর কাজের ফলটা সাবজেক্টের উপরেই এসে বর্তায়, সাবজেক্টের উপরেই পড়ে, তখন গ্রামারের সব রুল চেঞ্জ, এখানে রিফ্লেক্সিভ লিখতে হয়। তাহলে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ 3 এবং 4 এই দুটো প্রশ্নের উত্তর যদি করতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ আমি ধরে নেব আপনারা বুঝে ফেলাইছেন। ওকে, তাহলে আমরা কি বলবো, এই যে 2 নং প্রশ্নের মধ্যে যে মাইসেলফ, এটা কি বাবা? এটা হচ্ছে রিফ্লেক্সিভ। তবে আমার খুব কষ্ট লাগে কি জানেন, অনেকের ধারণা সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়। মাথায় রাখবেন, যে মনে করে যে সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়, ওর জন্য দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি আপনাকে সেলফ যুক্ত অনেক বাক্য লিখে দিব, দেখবেন একটাও রিফ্লেক্সিভ হবে না। সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়, এই ধারণাটা শতভাগ কারেক্ট না। দেখছেন, মাশাআল্লাহ, তাসমিয়া জামান, জাকিয়া, কাউসার ভাই, রাশেদুল ভাই, আরিফ ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন আমরা 3 নাম্বার বাক্য যদি চলে আসি, একটা মেয়ের কথা বলা আছে। একটা মেয়ে কুকড, রান্না করেছিল, সাম নুডলস। একটা মেয়ে নুডলস রান্না করেছিল, ফর জন্য। কার জন্য? এই যে মেয়েটা হচ্ছে সি। এইখানে দেখেন মি বলেন, মাই বলেন, মাইসেলফ বলেন আর মাইন বলেন, এই 4টা দিয়ে কিন্তু ওই মেয়েরে বোঝাইতেছে, আমারে বোঝাইতেছে। তার মানে রান্না করছে ওই মহিলা, রান্না করছে ওই বেডি, খাবো কেটা? আমি খামো, আমি খেয়ে ফেলবো। তাহলে দেখেন রান্না করতেছে একজন, খাচ্ছে আরেকজন, তাহলে এখানে রিফ্লেক্সিভ হবে না। নরমাল নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে মাইসেলফ দেয়া যাবে না। কিন্তু এইখানে আপনি যদি দেখেন, শি কুকড সাম নুডলস, সে কিছু নুডলস রান্না করেছিল, ফর জন্য। কার জন্য? এই যে বুঝাই যেতেছে তার নিজের জন্যই রান্না করছে। এখন বলতে পারেন স্যার এই হার দিয়ে তো অন্য কাউরে বোঝায়। ভাই আমরা এখানে আশেপাশে অন্য কোনো মেয়ের নাম দেখতেছি না যে আমরা হারসেপ বলতে আরেকজনের নাম ধরে নেব। যদি এখানে উল্লেখ থাকতো যে এটা একটা মেয়ে, ধরেন এটা হচ্ছে তনুজা, সে রান্না করছে কার জন্য? জাকিয়া হোসেনের জন্য, তখন আমরা বলতে পারি যে তনুজা জাকিয়ার জন্য রান্না করছে। এরকম কোন দুটো নাম এখানে উল্লেখ নাই, যেহেতু উল্লেখ নাই তাহলে আমরা ধরে নিচ্ছি এই হারটা হচ্ছে ওই মেয়েটাই।
তাহলে রান্না করছেন যিনি, খাবে কে? উনি। তাহলে আমরা এইটাকে ধরে নিব রিফ্লেক্সিভ। ওকে, এইটাই হচ্ছে রিফ্লেক্সিভ, বাকিগুলো হচ্ছে না। এখন আপনি আবার বললেন না যে স্যার প্রোনাউনের পরে না অবজেক্টিভ হয়, হয় কিন্তু এখানে হবে না। ওকে স্যার, সেলফ ছাড়া রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা এক্সাম্পল দিলে ভালো হয়। শিউলি রানী রায়, আমি দেখাবো তো। ও সেলফ ছাড়া রিফ্লেক্সিভ প্রোনাউন না তো, সেলফ থাকলে রিফ্লেক্সিভ হবে, বাট সেলফ থাকলে রিফ্লেক্সিভ হবে না, এই উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ বুঝে ফেলাইছেন। এইবার আসেন তো, আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন আপনারা এই শব্দটা শুনেছেন না, রিপিট। রিপিট শব্দটা হচ্ছে একটা ভার্ব, এর মানে হলো পুনরাবৃত্তি করা। এটার নাউন কি? এটার নাউন হচ্ছে রিপিটিশন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যখন রিপিটিশন লিখবেন তখন এটা নাউন হবে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, দেখেন এটা ছিল PEAT, এখানে এ নাই, ই এর পরে সরাসরি টি চলে আসছে, দেখেন TITION। আবার আপনারা জানেন যে আমি এটা সবসময় বলি, মেইনটেইন, এটা হলো ভার্ব, AIN আছে, কিন্তু আপনি যখন নাউন বানাবেন তখন হচ্ছে মেইনটেন্যান্স। চিন্তা করছেন? তাহলে এখানে ছিল কি বাবা? এখানে ছিল AIN, হয়েছে কি EN। তার মানে কিছু ভার্ব আছে যেগুলো নাউন ফর্মে গিয়ে চেঞ্জ চলে আসে। তো এইরকম চেঞ্জ যে জায়গাগুলোতে আছে এগুলো একটু ভালোভাবে খেয়াল করেন, কারণ এগুলোকে বলা হয় স্পেলিং। অলমোস্ট প্রতিটা BCS এ সবসময় আসছে এরকম না, স্পেলিং থেকে BCS এ, ভার্সিটি অ্যাডমিশন এবং অন্যান্য জায়গায় সাধারণত কম করে হলেও 1 মার্কস থাকে। হ্যাঁ, সাধারণত 1 মার্কস থাকে, 1 মার্ক থাকে আর কি, বা মোর দেন 1 মার্কসও থাকতে পারে। আচ্ছা, এখন যে কথাটা বলতে গিয়ে এইদিকে আসলাম আর কি, আমরা জানি যে কখনো যদি এরকম আমরা একটা অঙ্ক পাই যে PX + PY, তা আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে X এবং Y দুটোর সাথেই দেখেন P কমন আছে। তাহলে দুটো রাশির সাথে P কমন থাকায় আমরা Pটাকে কমন নিয়ে P × X + Y লিখতে পারি। যদি না লিখি তাহলে এটাকে বলা হয় গাণিতিক বাহুল্য দোষ বা ম্যাথমেটিক্যাল রিডান্ডেন্সি। অন্যদিকে আমরা যখন কথা বলতে গিয়ে একই কথা বারবার লিখে ফেলি তখন এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক রিডান্ডেন্সি। আপনি যদি রিডান্ডেন্সির হাত থেকে বাঁচতে চান তাহলে আপনাকে রিফ্লেক্সিভ ব্যবহার করতে হবে। সেটা কিভাবে ব্যবহার করবেন আসেন আমি আপনাদেরকে একটু দেখাই দেই। একটা চমৎকার জিনিস দেখাই, মারাত্মক মজা পাইবেন। দেখেন, সেটা হচ্ছে যদি এরকম হয় যে সাবজেক্ট বা অবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য, খেয়াল করেন কিন্তু অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য সাবজেক্ট বা অবজেক্টের পরে সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন ব্যবহৃত হয়। এদেরকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। এদেরকে কি বলা হয়? ইমফ্যাটিক প্রোনাউন। আবার এদেরকেই বলা হয় ইনটেনসিভ প্রোনাউন। মাথায় রেখেন, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না। এখন কেউ যদি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, আপনি ভুল বলবেন। এখন বলতে পারেন স্যার তাহলে আমি চিনবো কিরাম করে? আসেন, এটা সিরাম করে চিনার একটা উপায় আছে। আমি এই পাশে লিখে দিলাম চেউ, মানে চেনার উপায়। চেনার উপায়টা কি? চেনার সহজ একটা উপায় আছে। ইংরেজিতে সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে একটা সেলফ অথবা সেলফস যুক্ত হবে। এটা হচ্ছে ইংরেজিতে। আর বাংলায় কি হবে? সাবজেক্টের সাথে একটা রস্যই যোগ হবে বা অবজেক্টের সাথে একটা রস্যই যোগ হবে। যেমন আমি, তুমি, তোমাকেই, তাকেই, সুমিকেই, রূপাকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, এই যে আমাদের আরিফ ভাই একটা এক্সাম্পল অলরেডি লিখে ফেলছেন। তাহলে এটার উদাহরণ দেওয়ার জন্য ধরেন আমি একটা ফানি এক্সাম্পল নেই। হ্যাঁ, রাগ করেন না, লার্ন উইথ ফান হলে আমাদের মনে থাকে। একটা ফানি এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা থাক, ফানি না, নর্মাল একটা এক্সাম্পলই নিলাম। ধরেন আমি একজনকে বললাম যে ভাই বা বোন বা বাবা বা মা, আই লাভ ইউ। তাহলে বাংলা কি হলো? বাংলা হচ্ছে, দেখেন, আমি তোমাকে, তাহলে আপনাকে বলতে পারেন ভালোবাসি। আচ্ছা, তা আমি কাউরে বললাম যে আমি আপনাকে ভালোবাসি, সে বলল না তুই আমারে ভালোবাসিস নে, আমারে ভালোবাসে তোর আপন ছোট ভাই।
ঠিক আছে, ওরে এত চেষ্টা করতেছে কিন্তু সে বুঝতেছে না। সে বললো যে ভাই তুমি আমারে ভালোবাসো না, আমারে ভালোবাসে তোমার ছোট ভাই বা তোমার বাবা বা তোমার মা। তখন আমি বললাম বিশ্বাস করো ওরা তোমারে কেউ ভালোবাসে না, আমি তোমাকে ভালোবাসি। খেয়াল করেন কিন্তু ভালোবাসে কে? আমি। তখন আমি বলবো আই মাইসেলফ লাভ ইউ। এইবার বাংলা হয়ে গেল আমি তোমাকে ভালোবাসি। এইবার আপনি একটু খেয়াল করেন তো, মনোযোগ সহকারে খেয়াল করেন, কিন্তু এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমরা বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন হতে গেলে কাজ করবেন যিনি, ওই কাজের ফল তাকেই ভোগ করতে হবে। এইবার দেখেন তো, এই বাক্যে লাভ হচ্ছে ভালোবাসা, ভালোবাসে কে? আমি। এখন এই যে ভালোবাসার কাজ করে কে? আমি। এখন আপনারাই বলেন এই ভালোবাসা, আমি যে ভালোবাসি, আমি কি নিজেরে ভালোবাসি? নিজেরে ভালোবাসি না। ওই যে এই বেডিরে বা এই লেডিরে বা এই বেডারে ভালোবাসি। তার মানে দেখেন এই যে ভালোবাসার কাজটা আমি করতেছি, কিন্তু ফল তো আমি ভোগ করতেছি না, ফল ভোগ করতেছে আরেকজন। তার মানে এখানে রিফ্লেকশন হয় নাই, এটা রিফ্লেক্সিভ হবে না। এইটার নাম হলো ইমফ্যাটিক প্রোনাউন। এটার নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে? শিউলি রানী রায়, বুঝছেন কি? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যে আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, এবার আমি যদি চাই যে না আমি রস্যের উপরে জোর দিব না, আমি অন্য জায়গায় জোর দিব। সে বললো না তুমি আমারে ভালোবাসো না, তুমি অন্য কাউরে ভালোবাসো। তখন আমি তার একটু জোর দিয়ে বলতে পারি যে দেখেন আমি তোমাকেই ভালোবাসি। তখন আমি কি বলবো? আই লাভ ইউ ইয়োরসেলফ। তার মানে কি আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউরে না। এবার অবজেক্টের উপরে জোর দিছি। এখন দেখেন এই বাক্যে ভালোবাসে কে? আমি। নিজেরে বাসি? নো, তারে ভালোবাসতেছে। সো এইটাও হলো ইমফ্যাটিক প্রোনাউন। আশা করি বুঝতে পারছি। ওকে, এই তো মাশাআল্লাহ, সাব্বাস, বাপের বেটা আব্বাস, বাপের বেটি আব্বাস, গুড। আচ্ছা, এবার দেখেন আমি একটা গানের কথা বলি মাঝে মাঝে আর কি। একসময় মারাত্মক গান টান শুনতাম, এখন আর শুনি না, শোনার সময় পাই না আর কি। তো আপনারা একটা বিখ্যাত গান আছে, বিখ্যাত মানে অনেকে শুনছে আর কি, ওই যে তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। এই গান শুনছেন অনেকে। ব্যান্ডের নাম ছিল দলসুট, আছে কিনা এখন জানি না, অনেকদিন থেকে ওইভাবে গান শোনা হয় না। তো এই দলসুট ব্যান্ডের একজন ছিলেন, নাম হচ্ছে গিয়ে দেখছেন ভাইয়ের নাম ভুলে গেলাম, ও সঞ্জীব চৌধুরী। হ্যাঁ, সঞ্জীব চৌধুরী। তো ওনার একটা বিখ্যাত মানে একটা গান আছে আর কি, আমি তোমাকেই বলে দেব। এই যে দেখেন রসে চলে আসছে, আমি তোমাকেই বলে দিব, অর্থাৎ আমি তোমাকে বলবো। এই দেখেন আমি তোমাকেই বলে দিব বলতেছে। এখন যদি বলে আমি তোমাকেই বলে দিব, এটাই যদি আপনার ট্রান্সলেশন আসে, তাহলে কি করবেন? ওই যে আপনি লিখবেন আই উইল টেল ইউ ইয়োরসেলফ। আপনি যদি বলেন আমি এই দেশেই থাকবো, আমি এই দেশেই থাকবো। সঞ্জীব চৌধুরী তো মারা গেছে, হ্যাঁ রিফাত ভাই, সঞ্জীব চৌধুরী মারা গেছে। ওকে ডিয়ার, আমি বাংলাদেশেই থাকবো, তাহলে আপনি কি বলবেন? আই উইল লিভ ইন বাংলাদেশ ইটসেলফ না, কিন্তু দেশকে আমরা মায়ের সাথে তুলনা করি, সেক্ষেত্রে আমরা বলবো আই উইল লিভ ইন বাংলাদেশ হারসেলফ। ওকে ডিয়ার, তাহলে আমাদের রিফ্লেক্সিভটাও হয়ে গেছে। দ্যাট ইজ আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যান্ড রিফ্লেক্সিভ এটারে শেষ করছি। এই চারটা পারবো আমরা। এবার আমরা দেখব যে ডাবল পজেসিভটা কোথায় বসে। এখন আমরা দেখব ডাবল পজেসিভটা কোথায় বসে। তাহলে দেখেন আমরা এখানে পজেসিভ আর ডাবল পজেসিভ কয়েকটা লিখি। যেমন মাই হলো পজেসিভ, ডাবল পজেসিভ হচ্ছে মাইন। আওয়ার হচ্ছে পজেসিভ, ডাবল পজেসিভ কি? আওয়ার্স। এরপর ধরে নেন হিজ হচ্ছে পজেসিভ, এর ডাবল পজেসিভটাও হচ্ছে হিজ, মানে দেখতে একই রকম, কাজ আলাদা। যেমন দেখবেন ইউ নিজেই সাবজেক্টিভ, আবার ইউ নিজেই অবজেক্টিভ। আপনি যদি বলেন ইউ আর সো স্ট্রং, তুমি অনেক শক্তিশালা, নাকি? দেখেন আপনি আবার বলেন না ইউ আর সো স্ট্রং, তুমি হচ্ছে অনেক শক্তিশালা। আমি বলবো কিরে তুই আমার শালা রাখলি কি জান? তখন আপনি বলবেন কেন, তুই বেটা মানুষ, ছেলে মানুষ কি শালী হয় নাকি? যেহেতু তোর অনেক শক্তি তাহলে তুমি হচ্ছে শক্তিশালা। আর যদি মেয়ে মানুষে বলি তখন বলবো যেহেতু তোমার অনেক শক্তি তুমি হচ্ছে শক্তিশালী, নাকি? তাহলে মেয়ে মানুষ শালী হলে ছেলে শালা হয় না। আচ্ছা দেখ, মজা করছিলাম আর কি। ইউ আর স্ট্রং, তুমি শক্তিশালা না, কিন্তু তুমি শক্তিশালী, তাহলে ইউটা এখানে কি? সাবজেক্ট। আবার আমি যদি বলি আই নো ইউ, আমি তোমারে চিনি, দেখেন ভার্বের পরে ইউ আসছে, সো এটা কি? অবজেক্টিভ ফর্ম। সো সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে? আশা করি বুঝতে পারছেন।
যেমন ভার্বের আগে থাকলে সাবজেক্টিভ, ভার্বের পরে থাকলে অবজেক্টিভ, ঠিক তেমনি হিজটা পজিশন অনুযায়ী আমরা এটাকে পজিটিভ নাকি ডাবল পজিটিভ সেটা ধরে নিব। এবার আছে হার, এখান থেকে কি আসছে হার্স। এরপর দেখেন দেয়ার, ডাবল পজিটিভ কি দেয়ার্স। হ্যাঁ, ইউ সরি এই যে ইয়োর, এখান থেকে কি আসছে ইয়ার্স। এগুলো আমরা পারবো। এইখানে যেটা বলা হচ্ছে একটু খেয়াল করেন, এখানে কি বলা হচ্ছে, এইখানে বলা হচ্ছে কোনো একটা সেন্টেন্সে একটা নাউনকে দুইবার না লিখে, খেয়াল করেন কিন্তু একটা নাউনকে দুইবার না লিখে, হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা, পজিটিভ কেস প্লাস নাউন অর্থাৎ পিসি প্লাস নাউন যদি এইভাবে থাকে সেক্ষেত্রে তার পরিবর্তে ডাবল পজিটিভ বসে, অন্যথায় রিডান্ডান্সি বা বাহুল্য দোষ হয়। যদি আপনি এই কাজটা না করেন তাহলে রিডান্ডান্সি বা বাহুল্য দোষ হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা এরকম থাকলো যে আমাদের দেশ, ধরেন দেশটা লিখে গ্রাম লিখলাম, আমাদের গ্রাম হলো একটা বড় গ্রাম। এখন আপনাকে যদি বলা হয় এটাকে ট্রান্সলেশন করো তো, আর আপনি যদি চিন্তা করেন আমাদের ইংরেজি কি রে, আবার ধরে নেন আপনি এভাবে লিখলেন, গ্রামের ইংরেজি কি ভিলেজ, এই যে আমরা লিখলাম ভিলেজ, হলো ইংরেজি কি ইজ, একটার ইংরেজি কি এই, আর বড়র ইংরেজি কি বিগ অর লার্জ, গ্রামের ইংরেজি কি ভিলেজ। তাহলে কি আসতেছে, আওয়ার ভিলেজ ইজ আ লার্জ ভিলেজ, আমাদের গ্রাম একটা বড় গ্রাম। এখন এইটা দেখার পর অনেকে চিন্তা করবে এই বাক্যটা শতভাগ কারেক্ট। দেখেন যারা ভাবতেছেন যে এই বাক্যটা শতভাগ রাইট তারা ভুলে আছেন, যারা এই বাক্যটাকে কারেক্ট ভাবতেছেন তারা ভুলে আছেন। এই বাক্যটা একটা রং বাক্য, এটা একটা রং সেন্টেন্স। কেন? কখনো যদি আপনি দেখেন যে একটা সেন্টেন্সে একটা নাউন দুইবার চলে আসছে, ভাই দুইবার না 200 বার থাকুক ব্যাপার না, আপনি দেখবেন একটা নাউন দুইবার আসছে, ওই নাউনটার সাথে কোনো একটা জায়গায় পিসি আছে কিনা। যদি দেখেন পিসি প্লাস নাউনটা চলে আসছে তাহলে বুঝবেন ওইখানে একটা নাউনকে আমাদের কেটে দিতে হবে। এই যে দেখেন এইখানে আবার হলো পজিটিভ কেস, সাথে ওই নাউনটা আছে, ওই নাউনটা আবারও আছে, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে আমরা পজিটিভ কেস প্লাস নাউনটাকে তুলে দিয়ে ওই জায়গায় ডাবল পজিটিভ লিখব। তাহলে আমাদেরকে এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে লিখতে হবে আওয়ার্স, আমি হোয়াইট কালার ইউজ করি, তাহলে সেন্টেন্সটা হবে আওয়ার্স ইজ আ লার্জ ভিলেজ, আমাদের গ্রামটা হচ্ছে একটা বড় গ্রাম। এখন জাকিয়া আপনি ওই যে বিগ বা লার্জ যে শব্দটা এটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ অ্যাডজেক্টিভটাকে তুলে দেওয়া যাবে না। এখন অনেকে ভাবতে পারে যে সুমন ভাই এই আওয়ার্স কি কখনো ভার্বের আগে সাবজেক্ট হতে পারে, আমরা তো কখনো দেখি নাই, অনেকে ভাবতে পারেন। এখন যারা ভাবতেছেন এটা আপনাদের ভাবনার একটা অন্যতম কারণ কি জানেন, আপনি আমরা আসলে বই খুব কম পড়েছি, আমাদের রিডিং হ্যাবিট কম বলেই আমরা এগুলো কম দেখেছি। আমি আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাই, ঠিক আছে, আমি আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাই, দাঁড়ান আমি আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাই। এই যে দেখেন আমি এখানে গেলাম, গিয়ে আপনারা যদি কোনো ওয়ার্ড দেখে যদি আপনার মনে হয় যে ভাই আদতে ইংরেজিতে কি এরকম কখনো হয় কি, আচ্ছা হয় কি না দেখেন আমরা সেটা একটু দেখি। তো আপনারা যেটা মনে করতে পারেন যে আপনাদের যেটা মনে হতে পারে যে ভাই এই যে আওয়ার্স ইজ আ লার্জ ভিলেজ লিখলেন, আওয়ার্স কেমনে সাবজেক্ট হয়, আমাদেরকে দুই একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখান তো। ঠিক আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখাই। এই যে আমি গুগলে চলে গেলাম, আমি লিখলাম ও ইউ, আচ্ছা এই গুগলে গিয়ে আপনি যে কাজটা করবেন লিখবেন ইওর ডিকশনারি, ইওর ডিকশনারি .com। এই যে দেখেন আমি ইওর ডিকশনারি .com লিখেছি,
এইবার আমি সার্চে চলে গেলাম, ঠিক আছে। এই যে আমি yourdictionary.com এ চলে গেছি, গিয়ে সার্চে চলে গেলাম, এই যে দেখেন আমাকে yourdictionary.com এ নিয়ে গেছে। এইবার yourdictionary.com এ চলে গেছি কিন্তু আমি, হ্যাঁ। এবার ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এইবার আপনি এই জায়গাতে গিয়ে লিখবেন আওয়ার্স, OURS, সরি। এইবার আমি সার্চে চলে যাই, ঠিক আছে। এই যে দেখেন, এইবার আপনারা এই যে আওয়ার্স দিয়ে দেখেন ডেফিনেশন, সোর্স, অরিজিন, প্রোনাউন এরকম পেয়েছেন, আর এখানে পাচ্ছেন সেন্টেন্স। আমি এবার দেখেন এই যে আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আওয়ার্স, ডেফিনেশন আছে, এখানে উচ্চারণটা দেয়া আছে, এইখানে সেন্টেন্স আছে। আমি যেই কাজটা করব, আমি এখন জাস্ট সেন্টেন্সে চাপ দিব। এই যে সেন্টেন্সে আমি চাপ দিলাম, এটা আসে কেন? এইবার দেখেন আওয়ার্স দিয়ে কি পরিমাণ সেন্টেন্স এখানে চলে আসছে, হ্যাঁ। আওয়ার্স দিয়ে কি পরিমাণ সেন্টেন্স এখানে চলে আসছে দেখেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হিসেবে আছে আওয়ার্স ইজ বেটার। তাহলে আমি এক কাজ করি, এটারে বড় করে দেই। দেখেন আপনাদেরকে আমি কিছু বাক্য দেখাচ্ছি, দেখেন এখানে কি লেখা আছে, আওয়ার্স ইজ বেটার। দেখেন তো আওয়ার্সটাকে কি হিসেবে পাইছেন, সাবজেক্ট হিসেবে পাইছেন। এখন যারা ভাববেন যে ভাই ঘটনা কি, সাবজেক্ট হলো কেমনে, আমি তো তাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। এরপরে দেখেন এই যে আসছে আওয়ার্স মাস্ট হ্যাভ, তাহলে মাস্ট হ্যাভ এর সামনে আপনি আওয়ার্সটাকে কি হিসেবে পাইছেন, সাবজেক্ট হিসেবে পেয়েছেন। এই যে দেখেন আওয়ার্স উড নট হ্যাভ রটেড আইদার, এই যে দেখেন আওয়ার্সটাকে কি হিসেবে পাইছেন, সাবজেক্ট হিসেবে পাইছেন। আমি যদি এইভাবে উপরের দিকে উঠতে থাকি, আপনি হিউজ বাক্য পাবেন এই জায়গাটাতে। দেখেন এই যে দেখেন আমরা এখানে একটা বাক্য পেয়ে গেছি, আওয়ার্স is a many-sided, many-colored world. Okay, so there are a lot of sentences with ours in subjective position. অনেকগুলো বাক্য আছে, অনেকগুলো বাক্য, ঠিক আছে। এই যে দেখেন এই কত বাক্য আছে দেখছেন। এই যে যেমন দেখেন এই যে ours is his vast, তার মানে কি দেখেন আপনি এইটা দিয়ে অনেক অনেক বাক্য পাবেন। এখন সমস্যা হচ্ছে কি ভাই, এই যে এটা কোন জায়গায় পেলাম, yourdictionary.com এ গিয়ে পেলাম। এখন সমস্যাটা কোন জায়গায় জানেন, আমাদের যেহেতু রিডিং হ্যাবিট কম, তাই এরকম যে বাক্য হইতে পারে এটা আমরা জানিই না, এটা আমাদের জানা নাই। তাহলে এটা যে আপনার জানা নাই, আপনার জানা নাই, এটা কি আমার সমস্যা বাবা? আমার সমস্যা না। তাইলে আপনি একটু মাথায় রাখেন, আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে ভাই, ঠিক আছে, পড়তে হবে। যদি না পড়েন তাহলে বিপদে পড়বেন। এইবার আমি একটা বাক্য লিখে দেখাই, যেমন আমি যদি বলি যে মাই ব্যাগ ইজ heavier than your bag, তাহলে আপনি এই জায়গাটাতে দেখতে পারতেছেন যে ব্যাগ নাউনটা দুইবার আসছে। আসুক দুইবার কেন, 200 বার আসুক, সমস্যা নাই। আমরা দেখব দুইবার যখন আসছে তখন ওই নাউনের সাথে পিসি আছে কিনা। এই যে মাই একটা পিসি প্লাস নাউন চলে আসছে, মেঘনা চাইতেই বৃষ্টি, এইখানেও পিসি প্লাস নাউন আছে। তার মানে এবার যেহেতু দুই দিকেই আছে, হ্যাঁ ঠিক আছে, যেহেতু দুই দিকেই আছে, তার মানে চিন্তা করছেন মনজুরুল ইসলাম ভাই কি বললেন, উনি বলতেছে আওয়ার নাকি প্লুরাল। ভাই আওয়ার কেন প্লুরাল হবে ভাই, আপনি আজীব তথ্যটা কেমনে বললেন ভাই? আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটা জিনিসের শুধু এই তিনটা পার্টস অফ স্পিচের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল হয়, আর বাকি যেগুলো আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এদের নো প্লুরাল, এদের কখনো প্লুরালই হয় না ভাই। আমার তো পজেসিভ মানেই তো অ্যাডজেক্টিভ। মনজুরুল ইসলাম ভাই আপনি এটাকে কেন প্লুরাল বললেন ভাই? অ্যাডজেক্টিভের তো কোনোদিন প্লুরালই হয় না, আপনি এটাকে কেন প্লুরাল বলবেন? ঠিক আছে, এটা প্লুরাল বলা যাবে না তো। আবার কি আপনি প্লুরাল কেন বলবেন? মাইকে আপনি সিঙ্গুলার কেন, মানে মাইকে তো আর প্লুরাল বানানো যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এবার এই বাক্যটারে কি করতে পারি? যাক, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছিলেন আর কি। তাহলে আমরা এই বাক্যটাতে এই যে মাই ব্যাগ এতটুকু যদি কেটে লিখি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, মাইন ইজ হেভিয়ার দেন ইউর ব্যাগ। অনেকে বলতে পারে ভাই এটা কি কারেক্ট? জি, 100% কারেক্ট। চাইলে আপনি এইভাবে বলতে পারেন, মাই ব্যাগ ইজ হেভিয়ার দেন ইয়োর্স। তবে দেখবেন আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে দেখবেন সবসময় তারা এই দ্বিতীয়টা লিখতেছে, প্রথমটা লিখবে না। প্রথমটা লেখে না বলেই তাদের ধারণায় নাই যে আওয়ার্স ইজ হইতে পারে,
মাইন ইজ হতে পারে, ধারণাই নাই, কারণ সে লেখে না তো এইভাবে। দেখেন আমি দুটো যখন লিখতে দেবো দেখবেন 90% স্টুডেন্ট বা মোর দ্যান 90% স্টুডেন্ট এটা লিখবে যে মাই ব্যাগ ইজ হ্যাভিয়ার দ্যান ইয়োর্স। হ্যাঁ এটা কারেক্ট, এটাও তো কারেক্ট। তা আপনি এটা ব্যবহার না করলে, আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে আপনি বুঝবেন কেমনে? সো বোথ কারেক্ট। আশা করি তাহলে আপনি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ, রিফ্লেক্সিভ সবকিছুর ব্যবহার বুঝে ফেলাইছেন। এছাড়াও দেখেন আরেকটা ঘটনা আছে, আপনি বলতে পারেন যে দিস পেন্সিল ইজ মাই পেন্সিল, দিস পেন্সিল ইজ মাই পেন্সিল। তাহলে আপনি দিস পেন্সিল ইজ মাই পেন্সিল না বলে কি বলবেন? দিস পেন্সিল ইজ মাইন। এই যে দেখেন, আমি যদি আপনাকে বলি দিস পেন্সিল ইজ মাই পেন্সিল না বলে আমি কি বলতে পারি? দিস পেন্সিল ইজ মাইন। খেয়াল করেন, দিস পেন্সিল ইজ মাইন। এখন আমি আপনাকে বলতেছি এই কলমটা বা এই পেন্সিলটা আমার পেন্সিল। এখন ভাই আমার হাতে তো পেন্সিল দেখতেই পাইতেছেন। যেমন ধরে নেন আমি বললাম, আমি আপনারা দেখাচ্ছি যে দিস রিমোট কন্ট্রোল ইজ মাই রিমোট কন্ট্রোল। ভাই আপনি তো দেখতেই পাইতেছেন যে এটা একটা রিমোট কন্ট্রোল, আমার কেন আপনাকে আবার দেখাইতে হবে, বলতে হবে যে রিমোট কন্ট্রোল? তাহলে আমি কি বলতে পারি? আমি আপনাকে কি বলতে পারি যে এইটা আমার। এটা মানে কোনটা? রিমোট কন্ট্রোলটা। একইভাবে দেখেন আমি আপনাকে বলতে পারি এইটা আমার। এটা মানে কি? পেন্সিলটা আমার। তার মানে অনেক সময় দেখবেন নাউন, হ্যাঁ আমি যেই জিনিস সম্পর্কে বলতেছি সেটা যদি আমার শ্রোতা যিনি তার যদি জানা থাকে সেক্ষেত্রে আমার নাউন উল্লেখ করারও দরকার নাই। আমি বলতে পারি দিস ইজ মাইন। অর্থাৎ আমি এই দিস বলতে যেই জিনিসটা বুঝাইছি সেটা যদি আমার অডিয়েন্সের জানা থাকে, আমি জাস্ট এতটুকু বলতে পারি দিস ইজ মাইন। তখন আবার বললেন না যে স্যার নাউন তো নাই, মাইন কোত্থেকে আসলো? ওই যে আমি বলতেছি দিস ইজ মাইন, এটা আমার। এটা কি আপনি নাউন কি জানেন না? এটা তো কলম। ওকে, এতটুকু বুঝেছেন কিনা কমেন্ট করেন প্লিজ। আমি যতটুকু বলেছি এতটুকু বুঝতে পারছেন কিনা, পেরেছেন কিনা একটু কমেন্ট করেন বাবা। একজন বলেছেন দিস ইজ মাইন পেন্সিল লেখা যাবে না, লেখা যাবে না। তাসমিয়া জামান, ও সরি তাসনিয়া জামান, দিস ইজ মাই পেন্সিল লেখা, মাইন পেন্সিল লেখা যাবে না বাবা, মাই পেন্সিল লিখতে হবে, অথবা দিস ইজ মাইন লিখতে হবে। ওকে ডান। এইবার আপনাদের কাছে কি মনে হয়, which of the following is a correct sentence? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? কুইকলি আনসার, কুইকলি আনসার, তাড়াতাড়ি উত্তর দিবেন। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? আচ্ছা আসেন আমরা মিলেমিশে করি কাজ। হারিজিতি নাহিলাজ, মাই ফ্ল্যাট ইজ লার্জার দ্যান ইউর ফ্ল্যাট। এই যে ইউর ফ্ল্যাট, মাই ফ্ল্যাট, তাহলে মাই ফ্ল্যাট ইজ লার্জার দ্যান ইউরস, এটা কারেক্ট। আবার মাইন ইজ লার্জার দ্যান ইউর ফ্ল্যাট, এটাও কারেক্ট। এখন দুইটা কারেক্ট তো নেওয়া যায় না, এই যে ডি নাম্বার অপশনে বইলাই দিছে বোথ বি এন্ড সি, তাহলে কারেক্ট আনসার হচ্ছে ডি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন ডি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা এটা বুঝে ফেলেছেন। তাহলে আমাদের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ এন্ড ডাবল পজিটিভ আর ওকে আর ডান। ওকে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন এতটুকু ক্লিয়ার। এখন আমরা রিলেটিভ প্রোনাউন দেখব, তার আগে আপনাদেরকে হোমওয়ার্ক দিই। ঠিক আছে, তার আগে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে নেই। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা হচ্ছে এগুলো ভাই বাচ্চাদের, আল্লাহর ওয়াস্তে এগুলো আমার জিজ্ঞান না, এগুলো আপনারা করবেন আর কি। হ্যাঁ আপনারা যে কাজটা করবেন, প্রোনাউন এর প্রকারভেদ, প্রকারভেদ উদাহরণ সহ, উদাহরণ সহ বাসায় পড়ে নেবেন, পড়ে নেবেন। প্রোনাউনের প্রকারভেদ উদাহরণ সহ বাসায় পড়ে নেবেন। স্যার আমি সাফা, মাইনের পর ইজ কেন? আমি বুঝলাম না ভাই। রাশিদুল ইসলাম ভাই লিখছে স্যার আমি সাফা মিনে এর, ভাই আমি বুঝলাম না, একটু বাংলা লিখে দেবেন প্লিজ।
আপনার ইংলিশ এবং বাংলা মিলায় আমি অনেক গুলাই ফেলতেছি রাশেদুল ভাই, একটু বাংলা লিখে দেন। তাহলে আপনারা যেই কাজটা করবেন প্রকারভেদ উদাহরণ সহ পড়ে নেবেন। ওকে ডিয়ার, এইবার আসেন আমরা এখন খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখব, মজার একটা বিষয় দেখব। সেটা হইতেছে আমরা এখন রিলেটিভ প্রোনাউন দেখব। আমরা এখন দেখব রিলেটিভ প্রোনাউন। তো বারবার রিলেটিভ প্রোনাউন বলার আমাদের এত সময় সুযোগ নাই, আমরা এটারে আরপি বলবো। এটারে আপনারা রানা পাগলা বলেন না, বা রূপা পাগলিও বলেন না, হ্যাঁ, বা রমনা পার্কও বললেন না। আরপি মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখেন এখানে বলা হচ্ছে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড। খেয়াল করি আমরা, দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন কোনো নাউন বা প্রোনাউনের সাধারণত ঠিক পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনটিকেই নির্দেশ করে বা বোঝায়, তখন সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটিকে রিলেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, এখানে যা লিখছি মানে চোখে দেখেই হুট করে এটা বোঝা সম্ভব না, আমি ছবি এঁকে দেই। তাহলে কি বলা হচ্ছে, দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনের পরে বসে। তাহলে আমি যে কাজটা করতেছি, ধরেন আমি এখানে একটা নাউন লিখলাম, এটা একটা নাউন অথবা এই যে একটা প্রোনাউন লিখলাম। এইবার কি বলা হচ্ছে, দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে। তাহলে আমরা এর ঠিক পরে একটা দ্যাট নিচ্ছি, অথবা ধরে নেন একটা ডব্লিউএস ওয়ার্ড নিলাম। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হয়ে গেছে। কি বলা হচ্ছে এবার, যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে ওই নাউন বা প্রোনাউনটিকেই বোঝায়। অর্থাৎ এই যে আমি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যে লিখছি, এটা যদি নাউনের পরে বসে এই নাউনটাকেই বোঝায়, তখন আমি বলবো এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য রিলেটিভ প্রোনাউন। বারবার রিলেটিভ প্রোনাউন না বলে আমরা সংক্ষেপে বলবো আরপি। আর রিলেটিভ প্রোনাউন, দেখেন এখানে মজার বিষয় হচ্ছে, রিলেটিভ প্রোনাউনটি যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলে। এই যে রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করতেছে, এই নাউনটাকে। তাহলে আমরা এটাকে বলবো যে আপনি হচ্ছেন অ্যান্টিসিডেন্ট। আবার অ্যান্টাসিড বলেন না, অ্যান্টিসিডেন্ট মানে কি বাবা, এর মানে হলো পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্বপদ। এইবার আমি এখানে একটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই। ধরেন আমি লিখলাম আই ফোনড মিম। আমি মিমকে ফোন করেছিলাম। বাক্যটা আমি এখানে শেষ করে দিতে পারি, হ্যাঁ স্যার আমার নাম সাফা, বাবার আইডি থেকে ক্লাস করি, মাইনের পরে ইজ বসে কেন, এরপরে তো আয়ের পরে তো এম বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাফা, থ্যাংক ইউ বাবা। সাফা একটা মারাত্মক প্রশ্ন করছে, দেখছেন। ওর কথা হচ্ছে স্যার মাইনের পরে ইজ বসে কেন। বাবা আপনি বলতেছেন যে স্যার আয়ের পরে তো এম বসে, তাহলে মাইনের পরে ইজ কেন বসে? খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ সাফা আম্মাজান, থ্যাংক ইউ। দেখেন আমি যদি বলি মাই বুক ইজ আ নাইস বুক। সাফা খুব সুন্দর প্রশ্ন করছেন বাবা, মাই বুক ইজ আ নাইস বুক। সাফা দেখেন তো এইখানে এই যে ইজ বসছে, সাফা খেয়াল করবেন কিন্তু এইখানে যে ইজ বসছে, দেখছেন সাফা মারাত্মক একটা চমৎকার কোশ্চেন করছে। হ্যাঁ, ও বলতেছে যে স্যার ওই আয়ের পরে তো এম বসে। এখন সাফার ধারণা আয়ের পরে এম বসে, যেমন আমি বলতে পারি আই এম সাফা, আমি বলতে পারি আই এম সুমন, আই এম সুইটি, আই এম রাশেদুল, আই এম রিফাত। হ্যাঁ, ওর কথা হচ্ছে আয়ের পরে তো স্যার এম বসে, তাইলে আই থেকেই তো মাই আসছে, তাইলে মায়ের পরে কেন মাইন লিখলে কেন ইজ আসবে? আচ্ছা আমি এবার একটু আপনাকে বলি, দেখেন তো সাফা খেয়াল করেন, এই ইজটা কি বাবা মায়ের জন্য আসছে নাকি বুকের জন্য আসছে? এই যে বুক বা বইয়ের জন্য আসছে, তাহলে বইয়ের জন্য ইজ কথাটা আসছে বাবা। এইবার আমি বুক যেহেতু দুইবার পাইছি, আমি তো বুক শব্দটাকে রাখতে চাচ্ছি না, আমি বুকটাকে তুলে দিলাম বলেই মাইনটাকে লিখলাম। এই মাইন বলতে কি বোঝাচ্ছে? মাইন বলতে বোঝাইতেছে মাই বুক। তাহলে মাইন বলতে আমারে বোঝায় নাই, কিন্তু আমার বইকে বোঝাইছে। তাহলে আমার বইয়ের জন্য ইজ আসছে বাবা, এখানে আই থাকলে এম আসতো। সাফা আপনি কি বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু ওকে বা ইয়েস অর নট লেখেন। সাফা প্লিজ কুইকলি।
মাশাআল্লাহ, দেখছেন ছোট মানুষ হলে কি হবে, খুব চমৎকার কোশ্চেন করছেন। সাফা আপনি কোন ক্লাসে পড়েন একটু কমেন্ট করেন তো বাবা। দেখছেন সুন্দর কোশ্চেন করছে। আচ্ছা, আশা করি সে বুঝে ফেলাইছে। তাহলে আমি এটা পুছে ফেলালাম। থ্যাঙ্কস স্যার, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেললাম। হ্যাঁ, এই দেখছেন এরকম কোশ্চেন করতে হয়। দেখেন আমি যদি বলি, এতটুকু বলি যে আই ফাউন্ড মিম, ও 9-এ পড়েন না, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের বরকত দেখ। আই ফাউন্ড মিম, বাবারে নিয়ে আমাদের বাসায় বেড়াইতে আইছেন। আচ্ছা, তাহলে দেখেন আই ফাউন্ড মিম, আমি বাক্যটা এখানে শেষ করে দিতে পারি যে আমি মিমকে ফোন করেছিলাম। এখন মিম কি? মিম একটা নাউন। যখনই নাউন পাইবেন আপনি এরপরে দ্যাট, ডব্লিউএস ওয়ার্ড এগুলো লিখতে পারবেন। এখন ব্যক্তির জন্য তো দ্যাট লিখবো না, আমরা লিখলাম হু। আমি মিমকে ফোন করেছিলাম, হু, যে, তা বাবা আমি মিমকে ফোন করেছিলাম যে, হু, যে, এই যে মানে কে? মিম। তাহলে দেখেন তো নাউনের পরে ডব্লিউএস ওয়ার্ড এসে সেই ডব্লিউএস ওয়ার্ডটা মিমকেই বোঝাইতেছে কিনা? মিমকেই বোঝাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মিমকেই বোঝাইতেছে। তার মানে ওই যে নাউনের পরে দ্যাট বা ডব্লিউএস এসে সে যদি নাউনটাকেই বোঝায় তখন আমরা এটাকে বলি রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখেন আই ফাউন্ড মিম, আমি মিমকে ফোন করেছিলাম, হু লিভস ইন মাইমেনসিং, যে মাইমেনসিং এ বাস করে। তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে দেখেন এইখানে আমরা একটা ইন্টারেস্টিং খেলা খেলতে পারি। সেটা হচ্ছে বাবা এইখানে বাক্য আছে দুইটা, মনোযোগ সহকারে দেখেন কিন্তু এইখানে বাক্য আছে দুইটা। একটা বাক্য হচ্ছে আই ফাউন্ড মিম, প্রথম বাক্য হচ্ছে আই ফাউন্ড মিম। আরেকটা বাক্য হলো, আমাদের বোর্ড হ্যাং হয়ে গিয়েছিল, আরেকটা বাক্য হচ্ছে মিম লিভস ইন মাইমেনসিং। তাহলে দেখেন এখানে বাক্য হচ্ছে দুইটা, খেয়াল করেন। প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা ছিল আই ফাউন্ড মিম, আমি মিমকে ফোন করেছিলাম, এইটা একটা বাক্য। দ্বিতীয় বাক্যটা কি বাবা? মিম লিভস ইন মাইমেনসিং। এই যে দুইটা বাক্য এখনো এক হয় নাই, আলাদা আছে। বাক্য দুইটা কি? আই ফাউন্ড মিম, এটা একটা বাক্য, আর একটা হচ্ছে মিম লিভস ইন মাইমেনসিং, এটা একটা বাক্য। এই যে আলাদা বাক্য দুটো এখনো এক হয় নাই, এই আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে? এই যে আলাদা বাক্য দুটোকে রিলেটেড করেছে হু। তাহলে যা আলাদা বাক্যকে রিলেটেড করে তার নামই রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যেই নাউনকে নির্দেশ করে তাকে আমরা নাউন বা প্রোনাউন না বলে বলি অ্যান্টিসিডেন্ট। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। আমার কথা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো বাবা, তাড়াতাড়ি বলবেন। এই তো থ্যাংক ইউ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার রিলেটিভ প্রোনাউন কয়টি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। আসেন আমরা এই ভাইয়ের উত্তর দেই যে স্যার রিলেটিভ প্রোনাউন কয়টি। আসেন স্যার আমরা একটু দেখানে এই রিলেটিভ প্রোনাউন কয়টি, বাইচ্ছালয় রিলেটিভ প্রোনাউন কয়টি। এতক্ষণে লাইনে আসছি আমরা, রিলেটিভ প্রোনাউন কয়টি। একটা স্ক্রিনশট নেন, আমি পেজটা চেঞ্জ করার সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। ওকে ম্যান। সো এই যে যারা জিগাইতেছেন রিলেটিভ প্রোনাউন কয়টি, তাদের জন্য এখানে লিখে রাখছি ভাই। এই তাদের জন্য এটা লিখে রাখছি আমি। আপনারা মাথায় রাখবেন এই যে যতটুকু দেখতে পাচ্ছেন এই এতটুকু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তিন রকমের হয়, একটা হলো সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, আরেকটা হলো পজেসিভ রিলেটিভ প্রোনাউন। তাহলে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন আবার তিন রকমের হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। হ্যাঁ, তাহলে দেখেন সাবজেক্টিভ, অবজেক্টিভ আর কি পজেসিভ। তাহলে আমরা একটু দেখে নেই। এখন কেউ যদি জিজ্ঞেস করে স্যার সাবজেক্টিভ কি, ওরে আসলে কিলানো উচিত, কারণ আমরা এই শুরু থেকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ দেখে আসছি। আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই পজেসিভ, আমরা কিন্তু শুরু থেকে দেখে আসছি। তাহলে আপনি একটু খেয়াল করেন
সাবজেক্টিভ ব্যক্তির জন্য, হ্যাঁ ব্যক্তির জন্য রিলেটিভ প্রোনাউন একরকম হয়, বস্তুর জন্য আরেক রকম হয়, স্থান বোঝালে একরকম হয়, সময় বোঝালে একরকম হয়, কারণ বোঝালে বা কজ বা রিজন বোঝালে একরকম হয়, প্রক্রিয়া পদ্ধতি পরিমাণ বোঝালে আরেক রকমের হয়। স্যার এখানে যে স্লাইডগুলো দিয়েছেন সেগুলো আপনার বইয়ে পাবো কিনা? ভাই এগুলো তো পাবেন, এর চাইতে আরো আরো মানে আরো সহজ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে বোঝাই দিচ্ছি। যারা আমার বই কিনবে তারা আমার কোর্সে ভর্তি হবে না ভাই, তাদেরকে আরো সহজে লিখে লিখে বুঝাইতে হবে। এখানে জাস্ট আমি লিখে রাখছি, ব্যাখ্যা করি নাই, এখানে ব্যাখ্যা সহ থাকবে ইনশাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন তো, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন হলো হু, সাবজেক্টিভ হচ্ছে হু, এই হু এর বাংলা হচ্ছে যে যারা যিনি। খেয়াল করেন, যখন সাবজেক্টিভ পজিশনে থাকবে হুটা, মানে সাবজেক্টিভ পজিশনে আমরা যখন রিলেটিভ প্রোনাউন লিখবো আমরা লিখবো হু, হু এর বাংলা হলো যে যারা যিনি, অর্থাৎ সিঙ্গুলার হয় প্লুরালও হয়। অবজেক্টিভ হচ্ছে হুম, বাংলা হলো যাকে যাদেরকে, আর পজেসিভ হচ্ছে হুজ, বাংলা হলো যার এবং যাদের। মাথায় রাখবেন রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে 4টা, এই যে 4টাকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়। হ্যাঁ, অনেকে এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। এই 4টা ওয়েন, ওয়্যার, ওয়েন, হোয়াই এবং হাউ, এই 4টাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, অনেক বই এটাকে রিলেটিভ প্রোনাউন বলছে। এই 4টা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, গুগলে সার্চ করে দেখতে পারেন। ব্যক্তির ক্ষেত্রে কোনো রিলেটিভ অ্যাডভার্ব হয় না, বস্তুর ক্ষেত্রে কোনো রিলেটিভ অ্যাডভার্ব হয় না। এবার দেখেন বস্তুর ক্ষেত্রে আপনি সাবজেক্টিভ যে জায়গাটা, এই জায়গাটাতে কি কি লিখতে পারবেন? বস্তুর ক্ষেত্রে সাবজেক্টিভ পজিশনে লিখতে পারবেন দ্যাট, হোয়াট, হুইচ। তবে হোয়াটটাকে আমি কেটে দিই, মাথায় রেখেন অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না। আবারও বলি, অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না, তবে অনেক লেখক এটাকে ব্যবহার করে বলে আমি দিয়ে রেখেছি। ওকে, আবারও আমি বলি, অ্যান্টিসিডেন্টের পরে, এগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ব্যক্তি, অ্যান্টিসিডেন্ট, বস্তু, স্থান। হ্যাঁ দেখেন, অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না, কেউ কেউ এটাকে ব্যবহার করায় আমি লিখে রেখেছি। তাহলে দেখেন এই যে দ্যাট এবং হুইচ, এটা সাবজেক্টিভও হতে পারে অবজেক্টিভও হতে পারে। যদি সাবজেক্ট পজিশনে বসে বাংলা হবে যা যেটি যেগুলো, আর যদি অবজেক্ট পজিশনে বসে তাহলে বাংলা হবে যেটিকে যেগুলোকে। এখন অনেকে বলতে পারেন ভাই আমি কেমনে বুঝবো এটা সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? ভাই বোঝা খুব সহজ। আমি যদি বলি যে ইউ আর গুড, তাহলে এখানে ইউ কোন জায়গায় আছে? সাবজেক্টিভ পজিশনে। এই ইউ এর বাংলা আপনি কি বলেন? তুমি। ইউ আর গুড মানে কি? তুমি ভালো। আবার আমি যদি বলি আই নো ইউ, এবার আপনি কি বলবেন? এখানে আপনি কি বলতেছেন? তুমি ভালো। আপনি কি এখানে বলবেন যে আমি তুমি চিনি? আপনি কিন্তু তখন এটাকে ইউ মানে তুমি বলবেন না, তখন কি বলবেন? ইউ এর বাংলা হচ্ছে তোমাকে। তার মানে ভার্বের পরে অবজেক্টিভ হিসেবে থাকলে হচ্ছে তোমাকে, ভার্বের আগে সাবজেক্টিভ হিসেবে থাকলে হচ্ছে তুমি। তাহলে এটা তুমি নাকি তোমাকে ডিপেন্ড করে কি অনুযায়ী? তার অবস্থান অনুযায়ী। সিমিলারলি দ্যাটের বাংলা, হুইচের বাংলা যা যেটি যেগুলো হবে নাকি যেটিকে যেগুলো হবে ডিপেন্ড করতেছে তার অবস্থানের উপরে। সাবজেক্ট অবস্থানে থাকলে যা যেটি যেগুলো, অবজেক্ট অবস্থান বা অবজেক্ট পজিশনে থাকলে যেটিকে যেগুলোকে। আশা করি এরপরেও আর ভেঙে ভেঙে আপনাকে বলতে হবে না, আমি ইতিমধ্যে ভেঙে বলে ফেলছি। এবার আসেন বস্তুর ক্ষেত্রে, যেমন ব্যক্তির ক্ষেত্রে হুজ লিখেছিলাম, বস্তুর ক্ষেত্রে লিখতে হয় অফ হোয়াট, অফ হুইচ। ব্যক্তি এবং বস্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের রিলেটিভ অ্যাডভার্ব লিখতে হয় না। যদি স্থান বোঝায়, যেমন ঢাকা, বরিশাল, নোয়াখালী, দিনাজপুর, সেক্ষেত্রে বস্তুর জন্য যা ব্যবহার করছেন দ্যাট, হোয়াট, হুইচ, হ্যাঁ লিখবেন। আবারও বলি বাবা, অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না। বস্তুর ক্ষেত্রে সবগুলোই লিখবেন, মানে স্থানের ক্ষেত্রে সবগুলোই লিখবেন, বস্তুর যা যা লিখছেন এক্সট্রা হবে লিখবেন ওয়্যার, মানে কি যেখানে। সময়ের ক্ষেত্রে ওই যে বস্তুর সবগুলোই লিখবেন, এক্সট্রা হবে লিখবেন ওয়েন, মানে যখন। কারণ বোঝালে বস্তুর সবগুলোই লিখবেন, এক্সট্রা হবে লিখবেন ওয়াই, যে জন্য বা যে কারণে। আর যদি কোনো প্রক্রিয়া পদ্ধতি পরিমাপ বোঝায়, বস্তুর জন্য ব্যবহৃত সবগুলোই লিখবেন, এক্সট্রা হবে লিখবেন হাউ, যত, যেমন, যেভাবে, যতটুকু, এরকম আর কি। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এইটা মাথায় রাইখা দিয়েন। স্ক্রিনশট নিয়ে মোবাইলে না রাইখা এটা ব্রেনে রেখে দেন, ঠিক আছে? আপনারা এখন এই মুহূর্তে আমাকে ব্যক্তির জন্য ব্যবহৃত সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ কোন তিনটা, সেই তিনটা বাংলা অনুবাদ সহ মুখস্থ করে দেন। আর যারা পারেন তারা লেখেন, একটু নিচে লিখে দেন যে পারি। যারা পারেন তারা একটু নিচে লিখে দেন যে পারি বা জানা আছে, লিখে দেন একটু প্লিজ।
রিফাত ভাই লিখছেন আই নো হাউ ইউ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শামীম ভাই পারেন, রিফাত ভাই পারেন। রিফাত ভাই আপনি যেটা লিখছেন হাউ দিয়ে এক্সাম্পলটা হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো অনেকে লিখছেন পারি, অনেকে লিখছেন পারবো। তাহলে অন্তত হু হুম হুজ এইটা যদি পারেন, এইবার আসেন আমরা হু হুম এবং হুজ এর ব্যবহারটা দেখে নেই। এইখান থেকে ইনশাআল্লাহ বিসিএস বলেন, ভার্সিটি অ্যাডমিশন বলেন, যে কোনো চাকরির পরীক্ষা বলেন, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। প্রোনাউন থেকে প্রশ্ন করলে 90% সম্ভাবনা থাকে এই জায়গাটা থেকে প্রশ্ন করার। তাহলে দেখেন, ধরেন আপনি একটা ব্যক্তি পেয়েছেন, এই ব্যক্তিটাকে আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট। এই ব্যক্তির পরে আপনি লিখতে পারবেন হু, ব্যক্তির পরে লিখতে পারবেন হোম, এই ব্যক্তির পরেই আপনি লিখতে পারবেন হুজ। তাহলে ব্যক্তির পরে হু হুম হুজ যে কোনোটাই লিখতে পারবেন আপনি। আপনি যদি ব্যক্তির পরে হু লেখেন, হু হলো সাবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তারপরে বাকি অংশ হুম কি বাবা? এই হুমটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি গুম হয়ে যায়, হুমটাতেই ভুল করে। সেটা কি? দেখেন, হুম হলো গিয়ে সাবজেক্টিভ না, কিন্তু অবজেক্টিভ। হুমের পরে কখনোই ভার্ব লেখা যায় না, কারণ হুম তো অবজেক্টিভ। তাহলে আপনি যদি হুমযুক্ত বাক্যকে বড় করতে চান, তাহলে আপনাকে ভার্ব নিতে হবে। দেখেন, আবারও বলি, হুমযুক্ত বাক্যকে বড় করতে চাইলে আপনাকে ভার্ব নিতে হবে, না হলে বাক্যটাকে বড় করতে পারবেন না। আবার হুম যেহেতু অবজেক্ট, এরপরে ভার্বও লেখা যায় না। আমরা তো কখনো লিখবো না যে মি ইট রাইস, লিখবো না, আমাকে লিখতে হবে আই ইট রাইস। তাহলে যেহেতু হুম থাকলে আমাকে ভার্ব লিখতে হবে, তার মানে ভার্বের জন্য সাবজেক্ট লাগে। হুম তো সাবজেক্ট না, তখন আমাদেরকে এক্সট্রা ভাবে একটা সাবজেক্ট নিতে হয়। এই সাবজেক্টটা কোনটা? এই যে অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে, হুম লিখলে তারে বাদ দিয়ে যে কোনো একটা ব্যক্তিবাচক সাবজেক্ট নিতে পারবেন আপনি। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা এটাই লিখেছি, অ্যান্টিসিডেন্ট নয় এমন একটা সাবজেক্ট। আর হুজ লিখলে, হুজ মানে কি? হুজ মানে হলো যার, এটা হচ্ছে পজেসিভ, বা এটাকে বলতে পারেন পজেসিভ কেস। পজেসিভ কেসের পর একটা নাউন বসে, এই নাউনটা এই অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত হতে হবে, যদি না হয় তাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমি একটা বাক্য লিখে দেই আপনাকে। যেমন ধরে নেন, আমি বলতে পারি মাই ফাদার ইজ আ ডক্টর। আমার বাবা একজন চিকিৎসক। এই যে দেখেন, ডক্টর, ডক্টর, এইটা আমরা একটা নাউন পেয়ে গেছি। হ্যাঁ, আমরা যেহেতু এই নাউন সম্পর্কে কথা বলবো, তাই আমরা এটাকে নাউন না বলে আমরা বলতেছি অ্যান্টিসিডেন্ট। এখন আমরা এই জায়গাটাতে লিখতে পারবো হু, আমরা এই জায়গাটাতে লিখতে পারবো হুম, আমরা এই জায়গাটাতে লিখতে পারবো হুজ। যদি আমরা হু লিখি, তাহলে এরপরে আমাদেরকে ভার্ব লিখতে হবে। তাহলে দেখেন, মাই ফাদার ইজ আ ডক্টর হু, হু, তাহলে আমি কি বলতে পারি? মাই ফাদার ইজ আ ডক্টর হু লিভস ইন দিনাজপুর। আমার বাবা একজন চিকিৎসক যিনি দিনাজপুরে থাকেন। এই যে হু যেহেতু সাবজেক্টিভ, এরপরে দেখেন সরাসরি আমি ভার্ব নিয়ে আসছি। এইবার মাই ফাদার ইজ এ ডক্টর হুম, আমার বাবা একজন চিকিৎসক যাকে, এই যাকে যখন বা হুম যখন বলছি, তখন আমাকে একটা ভার্ব নিতে হবে। এখন সমস্যা হচ্ছে, হুম তো অবজেক্ট, আমাকে অ্যান্টিসিডেন্ট নয়, অর্থাৎ এই যে ডক্টর বা আমার বাবা নয়, এনারে বাদ দিয়ে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। তাহলে আমি কি বলবো? মাই ফাদার ইজ এ ডক্টর হুম এভরিওয়ান, যাকে সবাই, এই সবাই মানে কিন্তু আমার বাবা না, বাবা থেকে আলাদা করে সবাইকে নিয়ে নিছি, যাকে এভরিওয়ান সবাই রেসপেক্টস মাচ অত্যন্ত সম্মান করে। আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম, হ্যাঁ, যে কোনো বার্ডি, যে কোনো ওয়ান এবং যে কোনো থিং, এটা হলো মূলত আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বাডি ওয়ান থিং, যেমন সামবাডি, সামান, সামথিং, এনিবডি, এভরিথিং, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এই যে এভরিওয়ান আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস দেখলাম। এইবার দেখেন, বললাম হুম, যাকে এভরিওয়ান রেসপেক্টস মাচ, যাকে সবাই সম্মান করে। এই এভরিওয়ান দেখেন অ্যান্টিসিডেন্ট না এমন একটা সাবজেক্ট। এইবার হুজ, হুজ মানে কি? হুজ মানে হচ্ছে যার, যার মানে কার? এই যে ডক্টরের বা আমার বাবার। এইবার হুজ নিলে অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত একটা নাউন নিতে হয়। তাহলে আমি বলতে পারি হুজ, হুজ স্যালারি, স্যালারি না, আমি বলতে পারি হুজ, কি বলা যায়, হাউস, যার বাড়ি, ইজ নট লাক্সারিয়াস, যার বাসাটা লাক্সারিয়াস না।
অথবা আমরা বলতে পারি হুজ হাউস ইজ ওপেন ফর অল। এই যে দেখেন হাউসটা বাড়ি, কার বাড়ি? ওই যে আমার বাবার বা ডক্টরের বাড়ি। তার মানে আমরা হুজ লিখলে তার সাথে সম্পর্কযুক্ত একটা নাউন লিখব। এতটুকু বুঝতে পেরেছেন কি না আমাকে কুইকলি আনসার করেন। ঠিক আছে, আমি যতটুকু বলেছি এতটুকু বোঝা গেছে কিনা একটু কুইকলি আনসার করেন। মুশিউর রহমান বলতেছে যে স্যার, হোয়ার ইজ দ্য রং ইন দিস সেন্টেন্স? আই নো হাউ ইউ ডিড দ্য ওয়ার্ক। আপনি যে হাউ লিখছেন, হাউ এর সামনে অ্যান্টিসিডেন্ট কোথায় রিফাত ভাই? আপনি যে অ্যান্টিসিডেন্ট লিখছেন, মানে আপনি যে হাউ লিখছেন, অ্যান্টিসিডেন্ট কোথায়? নাই তো। আমি তো বলছি অ্যান্টিসিডেন্টের পরে লিখে দেখাবেন। আপনি হাউ বলতে যে অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করছেন সেটা নাই। সো এটা রিলেটিভ অ্যাডভার্ব না, এটা একটা কনজাংশন। আচ্ছা, তাহলে আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে মূলত এইখানে গ্যাপ থাকে। গ্যাপের জায়গায় হু হবে, হুম হবে নাকি হুজ হবে সেটা আপনাদের লিখতে হয়। আচ্ছা, এইবার আপনারা এই যে 5টা গ্যাপ দেখতেছেন, হু, হুম এবং হুজ দিয়ে এই 5টা গ্যাপ পূর্ণ করে দেন। আপনারা যে গ্যাপগুলো দেখতেছেন হু, হুম এবং হুজ দিয়ে এই 5টা গ্যাপ পূর্ণ করে দেন। জাস্ট হু, হুম এবং হুজ, কুইকলি। মশিউর রহমান রিফাত, আমি বাক্য ভুল বলি নাই, মানে আপনার এক্সাম্পল যেটা দিচ্ছেন আমরা যেটা দেখাইছি তার সাথে মেলে নাই। আপনার বাক্য কারেক্ট, কিন্তু আমরা এখানে হু, এই যে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলছি। আপনি যেগুলো ব্যবহার করছেন ওগুলোর একটা জায়গাতেও রিলেটিভ অ্যাডভার্ব হয় নাই রিফাত ভাই, আপনি যেটা লিখছেন সেটা হয় নাই। আচ্ছা, আপনারা এই 5টা প্রশ্নের কারেক্ট আনসার লিখে দেন তো দেখি কার 5টাই হয়। যার 5টা হবে সে বস। সাফা ধন্যবাদ, কাউসার ভাই থ্যাংক ইউ। বাকিরা? রিফাত ভাই ধন্যবাদ। রিফাত ভাই অনেকগুলো ভুল করছেন। আমাদের রিফাত ভাই অনেকগুলো ভুল করছেন। তাসনিয়া জামান, জাকিয়া হোসেন। আচ্ছা আসেন, আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখি 1 নাম্বার যে বাক্যটা, উই উইল হেল্প দ্য বয়, আমরা সেই ছেলেটাকে সাহায্য করব ড্যাশ ফাদার, যার বাবা এই ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে বুঝতেই পারতেছি এখানে আমাদের হুজ লিখতে হবে। এখানে সবাই একসাথে 100% কারেক্ট লিখছেন, তাই না? এইবার আসেন, আমরা এখানে বলতেছি রূপা ইজ দ্য গার্ল, রূপা হচ্ছে সেই মেয়ে ড্যাশ হিমু বিলিভস। তাহলে দেখেন এই যে হিমু একটা সাবজেক্ট, বিলিভস হয়ে গেছে ভার্ব, ভার্বের জন্য সাবজেক্ট চলে আসছে, আমি এখানে আর হু নিতে পারবো না, হুম নিতে হবে। তাহলে রূপা হলো সেই মেয়ে যাকে হিমু বিশ্বাস করে। এই 3 নাম্বার বাক্যে 90% পোলাপাইন কট খায়। হ্যাঁ, তারা এই জায়গাটাতে হুম লিখেই বাসটা খায়। এখানে হুম লেখা যাবে না সোনামণি, এখানে হু লিখতে হবে। এখন বলতে পারেন ভাই কি জানি হু লিখতে হবে কেন? কারণ এইখানে দেখেন হিমু একটা সাবজেক্ট, হিমু সাবজেক্টের জন্য ভার্ব হচ্ছে বিলিভস। এইবার দেখেন ক্যান ডু একটা ভার্ব, তাহলে ক্যান ডু একটা ভার্ব, এই ভার্বের জন্য আমার কি সাবজেক্ট লাগবে না? লাগবে। তাহলে এই সাবজেক্টটা হচ্ছে হু। আপনি যদি এটা না বোঝেন মনে মনে হিমু বিলিভস রে সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে? হিমু বিলিভসটারে সামনে নিয়ে আসেন মনে মনে। তাহলে বাক্যটা হচ্ছে হিমু বিলিভস রূপা ইজ দ্য গার্ল হু ক্যান ডু দিস। তাহলে আবারও আমি বলি, দেখেন হিমু বিলিভস রূপা ইজ দ্য গার্ল হু ক্যান ডু দিস। আপনারা অনেকেই এটাকে হুম লিখছেন, কিন্তু হুম লেখা যাবে না, কারণ ভার্ব ততগুলোই হবে, সাবজেক্ট যতগুলো। এখানে একটা সাবজেক্ট তাই একটা ভার্ব, এখানে একটা ভার্ব তাই একটা সাবজেক্ট বসছে। হুম লিখছি, হুম তো সাবজেক্ট না। এইবার আসেন
ডি নাম্বারে টিনা ইজ দ্য লেডি উইথ একটা প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এই যে হুম বসবে। এইবার আসেন উই থিঙ্ক। আচ্ছা দেখেন তো থিঙ্ক ভার্বটা কার জন্য আসছে? উই এর জন্য। আচ্ছা উই এর জন্য জীবনে ইজ আসে? আসে না। তাইলে আমাদের এই ইজের জন্য একটা ভার্ব লাগবো যেটা হইতেছে হু। এই যে দেখেন রানা ইজ দ্য পারসন উই থিঙ্ক, আপনি মনে মনে উই থিঙ্কটারে সামনে আনেন, তাইলে বুঝা ফেলাবেন উই থিঙ্ক রানা ইজ দ্য পারসন হু ইজ রেসপন্সিবল ফর দ্য গিল্ট। আশা করি বুঝে ফেলছেন ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। এই কাম সারছে রে, হুম বানান এখন বুঝতে পারছি, দ্রুত করেছি তাই ভুল বেশি, সমস্যা নাই রিফাত ভাই, ব্যাপার না ভাই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা পেরেছেন। আসেন এখন আমরা এই এতক্ষণ যে আলোচনা দেখেছি সেই আলোচনার উপর ভিত্তি করে আমরা এখন চেষ্টা করব প্রোনাউন রিলেটেড কিছু কোয়েশ্চেনের আনসার করার। তাইলে আপনারা যেই কাজটা করবেন, আপনারা আমাকে এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন, ঠিক আছে? উত্তর বলার চেষ্টা করেন। দেখেন ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের কথা বলা হচ্ছে দিস ইজ দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে সেই ছাত্র হুজ ওয়ার্ক ওয়াজ আউটস্ট্যান্ডিং, যার কাজটা ছিল অসাধারণ, হুইচ ফর্মস অফ প্রোনাউন ইজ হুজ। এখানে হুজটা কোন ফর্ম বা কোন ধরনের? হুজ কি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ নাকি ডেফিনিট? ডেফিনিট মানে নির্দিষ্ট না, এটা ডেফিনিট না, অবজেক্টিভ না, সাবজেক্টিভ না। আমরা জানি হুজ হলো পজেসিভ। এটা মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, সি থ্যাংক ইউ, অনেকে লিখেই ফেলছেন মাশাআল্লাহ। আচ্ছা এবার আসেন which of the following sentence contains a relative pronoun, নিচের কোন সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউন আছে? তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন একটা শর্ত বলছিলাম, কিন্তু যে রিলেটিভ প্রোনাউন হতে গেলে সাধারণত প্রথমে একটা নাউন বা প্রোনাউন থাকবে, এর পরে থাকবে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড। যদি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা নাউনের পরে বসে আগেরটাকেই বুঝায়, নাউন প্রোনাউনকে বোঝায়, তখন আমরা তাকে রিলেটিভ প্রোনাউন বলি। এখানে দেখেন দ্য বুক, সেই বইটা, এই যে একটা নাউন, দ্যাট যেটি, এই যেটা মানে কোনটা? বইটা, তাহলে এইটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এক নাম্বার কারেক্ট। এইখানে দেখেন দ্যাট নাউনের পরে বসে না, এটা প্রশ্নই হতে পারে না। আর এইখানে দেখেন ওই যে রিফাত ভাই এর আগে যেই মানে কাজটা আপনি করছিলেন, হাউ লিখছিলেন কিন্তু হাউ কোনো নাউনকে নির্দেশ করে নাই, এইখানে দ্যাট আছে কিন্তু দ্যাট কোনো নাউনকে নির্দেশ করে নাই, তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে কারেক্ট আনসার হচ্ছে এই। ওকে, এই যে মশিউর রহমান রিফাত ভাই এবার বুঝতে পারছেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার 3 নাম্বার, I thought it was Dash who went with Jasmine last night. হ্যাঁ, এবার আমরা একটু চেষ্টা করি ওস্তাদ হয় কিনা দেখি। তাহলে দেখেন I thought it was, তা ওয়াজটা কি ভার্ব দাদা? বি ভার্ব। আমরা বলেছিলাম বি ভার্বের পরে প্রোনাউন থাকলে সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এইটা বোঝার জন্য আর রকেট সাইন জানার দরকার নাই। দে আর হলো পজেসিভ হবে না, দেম হলো অবজেক্টিভ হবে না, দে সাবজেক্টিভ হইয়া গেছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি। ওকে, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সাব্বাস। হ্যাঁ, তাসনিয়া জামান, আশরাফুদ্দিন ভাই, সাফা, মামুন ভাই সহ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইবার আসেন তো আমরা এই প্রশ্নটার উত্তর একটু করার চেষ্টা করি, দেখি আমাদের উত্তর আবার দক্ষিণ হয় কিনা। উই মাস্ট ডু ইট বেটার দ্যান। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আসেন এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনাদের সাথে আমি সেই ফ্যাক্টটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এইটাকে বলা হয় প্যারালালিজম। প্যারালালিজমটা কি ভাই? প্যারালালিজমের বাংলা হলো ব্যাকরণিক সমতা। আপনি যদি কখনো দেখেন অ্যান্ড, বাট, তারপরে যদি দেখেন অর, এরপর যদি দেখেন দেন, এরপরে অ্যাজ, তারপরে সো অ্যাজ, তারপরে নট অনলি, তারপরে দেখেন এই যে নট অনলির সাথে বাট অলসো, এছাড়াও ডট 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 কমা ডট 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 অ্যান্ড ডট ডট ডট, এগুলো দিয়ে যদি কখনো দুটো গ্রামাটিক্যাল আইটেম যুক্ত থাকে,
এক্ষেত্রে এদের আগে যা হবে এদের পরে তা হবে। অর্থাৎ এদের আগে যদি থাকে ভার্বের 1 নাম্বার ফর্ম, এদের পরেও হবে ভার্বের 1 নাম্বার ফর্ম। এদের আগে যদি থাকে ইনফিনিটিভ, তাহলে এদের পরেও হবে ইনফিনিটিভ। এদের আগে যদি থাকে অ্যাজেক্টিভ, তাহলে এদের পরেও আপনাকে লিখতে হবে অ্যাজেক্টিভ। এদের আগে যদি থাকে অ্যাডভার্ব, এদের পরের অংশ হবে দাদা অ্যাডভার্ব। এদের আগে যদি থাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে এদের পরে আপনাকে প্রোনাউনের সাবজেক্টিভ লিখতে হবে। যদি এদের আগে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, এদের পরে যেই প্রোনাউন লিখবেন আপনাকে সেটা অবজেক্টিভে লিখতে হবে। হ্যাঁ, এবার আসেন আমি একটা বাক্য লিখে দেই। আমি যদি বলি আই am taller than he than him, বলেন তো এই বাক্যটাতে হি হবে নাকি হিম হবে? আপনারা একটু এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবেন। আমি আরেকটা বাক্য লিখতেছি, জাস্ট এ লিখে উত্তর দিবেন। আরেকটা বাক্য লিখতেছি, যে ধরে নেন রূপা হেল্পস রানা অ্যান্ড মি। রূপা রানাকেও সাহায্য করে, আমাকেও সাহায্য করে। আই থিঙ্ক, আমি মনে করি, শি হেল্পস মি মোর দেন। এইবার আপনারা বলবেন আমি কি এখানে হি লিখবো নাকি হিম লিখবো? এই দুটো প্রশ্নের উত্তর দেখি আপনারা কুইকলি আনসার করার চেষ্টা করেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও মাই গড, এই যে আমাদের কতগুলো ভাই বোনেরা উত্তর লিখে ফেলাইছেন, দেখছেন? মাশাআল্লাহ, সাব্বাস। এই তো, এই জন্য তো বলি যে সাব্বাস বাপের বেটা আব্বাস, চমৎকার লিখছেন। তাহলে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যেটা, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, এই যে দেখেন দেন, আমরা একটু আগে দেন দেখছিলাম, দেনের আগে কি আছে? এই যে আই হলো সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে দেনের পরেও আমার কি লাগবে? সাবজেক্টিভ লাগবো। আমি এবার হি নিব, হিম নিব না। তো এই রুলটারে দেখে আমি নাম বলতে চাচ্ছি না, বাংলাদেশে প্রসিদ্ধ কিছু বই আছে, তারা এটাকে আমি জানি না কেন লিখছে, তারা লিখতেছে অ্যাজ এবং দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ হয়। ডাহা মিশা কথা, শতভাগ কারেক্ট না। এবার আসেন, আমি যখন বললাম রূপা রানাকে এবং আমাকে সাহায্য করে, আমার মনে হয় সে আমাকে তার চেয়ে বেশি সাহায্য করে। এই যে দেখেন তো, দেন দিয়ে তুলনা হয়েছে কার সাথে? মি এর সাথে। মি কি ভাই? অবজেক্টিভ। তাহলে এখানে আমার কি লাগবো? অবজেক্টিভ। এবার হি নিছেন তো গেছেন। তাহলে দেখছেন কিছু কিছু বই যারা লিখতেছে অ্যাজ সো অ্যাজ এবং দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ বসে, তারা কি ঠিক লিখছে? লেখে নাই। তাহলে মাথায় রাখবো আমরা এখানে এদের পরে কি বসবে সেটা ডিপেন্ড করতেছে আগে কি আছে বা তুলনাটা কার সাথে হয়েছে। এই যে মাশাআল্লাহ, আপনারা সবাই অলমোস্ট আনসারটা ধরে ফেলতে পারছেন। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে আসলে সার্থকতা, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে যদি দেখি, উই মাস্ট ডু ইট বেটার দেন। এই যে দেখেন তো, দেনের আগে কি আছে? উই, সাবজেক্টিভ। তাহলে হি অ্যান্ড হার, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ হবে না, একটা অবজেক্টিভ আর একটা সাবজেক্টিভ হবে না। এই যে দেখেন অবজেক্টিভ হবে না। কারেক্ট আনসার হচ্ছে ডি। তাহলে উই মাস্ট ডু ইট বেটার দেন হি অ্যান্ড শি। ওকে, পারা যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সাব্বাস, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আসেন এবার, দ্য টুইন হেল্পড। আচ্ছা, এখানে একটা তথ্য আছে, এটা বাংলাদেশে প্রচলিত তথ্য আর কি, যদি এটা শতভাগ কারেক্ট না। দেখেন আমরা এইটাকে পড়ে আসছি রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে। রেসিপ্রোকাল প্রোনাউন, দেখেন আমাদের বাংলাদেশে এটা পড়ানো হয়েছে আর কি, ছোটবেলা থেকে আমিও পড়ছি, যদি এটা শতভাগ কারেক্ট না। একটা হলো ইচ আদার, আমাদেরকে বলা হয়ে থাকে আর কি যে ইচ আদার মানে একে অন্যকে, মানে একে অপরকে, হ্যাঁ, এটা দুইজনের মধ্যে বোঝায়। হ্যাঁ, এটা বলা হয় যে দুইয়ের মধ্যে। হ্যাঁ, এই কথাটা কিন্তু টিজি তাসলিমা গিয়াস না, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে। আর ওয়ান অ্যানাদার, এটা তারা বলতেছে দুইয়ের অধিকের মধ্যে। এটা যে টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে দুইয়ের মধ্যে হলে
ইচ আদার হয়, দুইয়ের অধিকের মধ্যে হলে ওয়ান অ্যানাদার হয়। যেমন ধরে নেন বললাম যে আমরা 7 ভাই, আমরা সবাই সবাইকে বা একজন আরেকজনকে বা একে অপরকে আমরা সাহায্য করি। তাহলে মানে পুরোনো দিনের নিয়ম অনুযায়ী, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী এই যে আমরা 7 ভাই, উই হেল্প ওয়ান অ্যানাদার। কিন্তু আমি যদি বলি আমি আর আমার ওয়াইফ আমরা দুইজন একে অপরকে সাহায্য করি, সেক্ষেত্রে পুরোনো দিনের নিয়ম বলতেছে ইচ আদার। বাট মজার ব্যাপার হচ্ছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বলতেছে দুইয়ের মধ্যে হলেও এইটা হয়, আবার দুইয়ের অধিকের মধ্যে হলেও এটা হয়। অর্থাৎ ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বলতেছে দুইয়ের মধ্যে হলেও ইচ আদার লেখা যায়, 3-এর মধ্যে 300 জনের মধ্যে হলেও ইচ আদার লেখা যায়, দুইয়ের মধ্যে হলেও ওয়ান অ্যানাদার লেখা যায়, আবার দুইয়ের অধিকের মধ্যে হলেও ওয়ান অ্যানাদার লেখা যায়। কিন্তু এই নিয়মটা বাংলাদেশে আমাদেরকে এইভাবে পড়াচ্ছে, ঠিক আছে? বাংলাদেশে আমাদেরকে এইভাবে এই নিয়মটা পড়ানো হয়েছে যে ভাই দুইজন হলে অবশ্যই ইচ আদার লিখতে হবে। হ্যাঁ, তাহলে টুইন মানে যেহেতু জমজ, তাহলে আমরা দেখেন দুইটাই কিন্তু কারেক্ট, 100% কারেক্ট। ওটা যে বাংলাদেশের প্রচলিত রুল, তাই আমরা বি দিলাম। বাট মাথায় রেখেন 5 নাম্বারের ক্ষেত্রে এও কিন্তু কারেক্ট। আচ্ছা, এবার শি ইজ দ্য সর্ট অফ পারসন আই ফিল। তাহলে এইরকম একটা রুল কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। তাহলে আমাদের এখানে হু, হুম, হুজ, হুইচ, হুইচ যেহেতু দেখেন এই যে হুইচ যেহেতু বস্তুর জন্য বসে, এটা আমরা আগে কেটে দিলাম। এবার আমরা একটু দেখি তো, আই ফিল, যে ফিল ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু উড বি আবার একটা ভার্ব চলে আসছে। তো আমরা জানি দুইটা ভার্ব থাকলে দুইটা সাবজেক্ট লাগে, তাহলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। আপনি মনে মনে এতটুকুকে সামনে নিয়ে যান, আই ফিলটাকে সামনে নিয়ে যান, তাহলে কি হবে? I feel she is the sort of person who would be capable of making these kinds of statements. স্যার গ্রামে অনেক ঠান্ডা, নেট পায় না, বাইরে অনেক ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাস অলমোস্ট আমাদের আর কয়েক মিনিট আছে আর কি, শেষ হয়ে যাবে। হ্যাঁ, রিফাত ভাই জিজ্ঞেস করতেছে হুইচ ভার্সন শুড ই লার্ন, শুড ই ফলো, ইজ ইট ওল্ড অর মডার্ন? ডেফিনেটলি মডার্ন এবং ওল্ড দুটোই জানা দরকার আছে। হ্যাঁ, দুটোই জানা দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি আমরা। দেখেন এই সেম টাইপের, শি ইজ দ্য সর্ট অফ পারসন ড্যাশ আই অলওয়েজ ফিল। এইখানে দেখেন আই সাবজেক্ট, ফিল হচ্ছে ভার্ব, আর কোনো ভার্ব নাই, সো এখানে সাবজেক্ট নেওয়ার প্রশ্নই আসে না। এটা তো বস্তুর জন্য আসে, হচ্ছেই না। হুজ থাকলে এরপর একটা নাউন থাকতে হয়, এখানে নাউন নাই, প্রোনাউন আছে, তাহলে হুম। ওকে, এই তো মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এবার দেখেন 8 নাম্বার প্রশ্ন, ইট কুড হ্যাভ বিন। তো আমরা কি পড়ে আসছিলাম? আমরা পড়ে আসছি যে বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম হতে হয়। তাহলে যে কুড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, বিন যুক্ত অক্সিলারি ভার্ব, এটা একটা টু বি ভার্ব বা বি ভার্ব। এরপরে আমাদের সাবজেক্টিভ ফর্ম দরকার। এই যে দেখছেন মাশাআল্লাহ, অলরেডি রিফাত ভাই লিখে ফেলেছেন, তাসনিয়া জামান লিখে ফেলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন তো, শি ওয়াজ নট টলার দ্যান। এই যে দ্যানের আগে কি আছে বাবা? শি, সাবজেক্টিভ। আমার পরে কি লাগবো? সাবজেক্টিভ, রাইট? মাশাআল্লাহ, সাব্বাস। 10, রূপা লাভস বোথ হিমু অ্যান্ড আই। রূপা হিমুরও ভালোবাসে, আমারও ভালোবাসে। ও মাই গড, এটা আমাদের ওই ভাইটা টাইপিং মিস্টেক করে ফেলছে। হ্যাঁ, রূপা লাভস বোথ হিমু অ্যান্ড মি। ঠিক আছে, আমি যে ভাইটাতে টাইপ করেছি ওই কাজটা করছে। রূপা লাভস বোথ হিমু অ্যান্ড মি। রূপা হিমু এবং আমাকে দুইজনকে ভালোবাসে। আই থিঙ্ক শি লাভস মি মোর দ্যান। এই যে দ্যানের আগে এবার কি আছে? অবজেক্টিভ। তাহলে আমার পরে কি লাগবে? অবজেক্টিভ। তাহলে কি হবে এবার? এইবার আমাকে অবশ্যই হিম লিখতে হবে। ঠিক আছে বাবা? ওকে, আচ্ছা, রিফাত একটা বাক্য লিখছেন যে ইট ইজ দেই হু আর গিলটি। এর বাংলা কি হবে? ভাই, এই সব বাক্যের বাংলা করতে যাওয়াটা একটা চরম বোকামি। যেমন আমি আপনাকে একটা বাংলা বাক্য দিই, এটার আপনি চাইলে কায়ামত সে কায়ামত তাক ট্রাই করবেন, মাগার এটার বাংলা থেকে ইংরেজি হবে না। যেমন আমি যদি বলি যে রিফাত ভাই আপনি এটা অনুবাদ করে আমার দেখান, সহজ একটা অনুবাদ দিলাম। হ্যাঁ, এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাই না? সম্ভবত তাসলিমা নাসরিনকে উল্লেখ করে একটা কবিতা লিখছেন, পরে যেটা গান হয়ে যায়, ভালো আছি ভালো থেকো। রিফাত আপনি এটাকে অনুবাদ করেন তো ইংরেজিতে, দেখি পারেন নাকি। এই অনুবাদ আপনিও পারবেন না, আমিও পারবো না, সরাসরি এটা অনুবাদ করা যাবে না। আমরা চাইলে এটাকে ভাবানুবাদ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখেন আমি যখন বলতেছি ভালো আছি ভালো থেকো, আপনি একটা জিনিস খেয়াল করছেন? এই ভালো আছি মানে কি ভাই? এইখানে আছে আমি ভালো আছি তুমি ভালো থেকো। ভাই
বাংলা ভাষায় আমি এবং তুমি একই বাক্যে দুইটাকে উজ্জ্ব রাখা যায়, ইংরেজিতে জীবনেও আমি এবং তুমি দুটোকে এক বাক্যে উজ্জ্ব রাখছেন, রাখতে পারবেন? হে দেখছেন, তাহলে ফর্মালি পারবেন না। হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন ইটস দে হু আর গিলটি, এটাকে বাঙালিরা সাধারণত এটাকে এভাবে অনুবাদ করে, হ্যাঁ, যে তোমরাই গিলটি, তোমরাই দোষী। ঠিক আছে, যেহেতু করে আমরা এটাকে ধরে নিলাম। তবে দেখেন আমি আপনাকে কি বলবো, দেখেন আমাদের এই বাংলাদেশে যারা গ্রামার ট্রামার লেখে আর কি, আমিও তাদের সাথে অন্তর্ভুক্ত আছি, আমরা যারা লিখি আমরা অনেকেই, হ্যাঁ অনেকেই আছেন ভাই, মানে ভয়ঙ্কর অবস্থা। একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন নেটিভ স্পিকার বা একজন নেটিভ যিনি, তিনি যেই ইংরেজিতে ভয়েস চেঞ্জ করতে পারে না, বাঙালিরা তাও সেই ভয়েস চেঞ্জ করে দেয়, তারা সেটাও ন্যারেশন চেঞ্জ করে, তারা সেটারও অনুবাদ করে। তার মানে ভাই আমরা এক আজীব জাতি ভাই, বুঝতে পারছেন? মানে ইংরেজদের চেয়ে বেশি ইংরেজি শিখে ফেলাইছি আমরা, এরকম হয় আর কি। মোল্লা মোহাম্মদ সোহেল রানা ভাই জিজ্ঞেস করতেছেন, স্যার স্পোকেনের অনলাইন ব্যাচ আছে কি? স্পোকেনের অনলাইন ব্যাচ আমাদের 15 তারিখের মধ্যে শুরু করার কথা। হ্যাঁ, শুরু করার কথা, এইটা দেখি আমরা শুরু করলে আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। স্যার আমরা তাহলে জানবো কিভাবে? ভাই আপনি মাথায় রাখেন, আপনি আজীবন তপস্যা করলে একটা ভাষা শতভাগ জানতে পারবেন না, আমিও পারবো না, আমার বাবা দাদা 14 গোষ্ঠীও পারবে না, বুঝতে পারছেন? দেখেন আপনাদেরকে একটা বিষয় বলি রিফাত ভাই, একটা সিম্পল বিষয় বলি। দেখেন আপনি জানেন বাংলা অ্যান্ড ইংলিশ, হ্যাঁ বাংলা এবং ইংলিশ এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমরা বচন পড়ে আসছি দুই রকমের হয়, একটা হলো গিয়ে সিঙ্গুলার বা এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল বা বহু বচন। কিন্তু আপনি যদি আরবিতে যান, আরবিতে বচন হইতেছে 3 রকমের। আরবিতে বচন কত? 3 রকমের, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন আপনি যদি বলেন ভাই আরবির দ্বিবচন আপনি বাংলায় ব্যবহার করেন, ভাই এটা হইলো ভাই, বাংলায় তো নাই রে ভাই, আপনি কেমনে ব্যবহার করবেন ভাই? একটা ভাষা দিয়ে আরেকটা ভাষাকে 100% ওভারল্যাপ করতে চাওয়াটা, এটা একটা চরম বোকামি, বুঝছেন? ধর আমার ওয়াইফের অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে পুষ্প, হ্যাঁ আবার যে পুষ্পা না, কিন্তু কাবি ঝুঁকেগা নেই সালা, হ্যাঁ এই পুষ্পা না, আমার বউর আরেকটা নাম হচ্ছে পুষ্প, আমি ওরে মানে পুষ্প বলে ডাকি আর কি, সেই বিয়ের প্রথম থেকে আর কি। এখন দেখেন আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত যান, আলিফ বা তাসা ইয়া পর্যন্ত যান, আপনি দেখবেন প এর কোনো উচ্চারণ নাই। এখন বলেন আরবের মানুষ প উচ্চারণ করবে কেমনে? কাম সারছে না রিফাত ভাই? তাহলে ভাষাগত কিছু ডিফারেন্স থাকে। যেমন দেখেন বাংলা ভাষায় আপনি বলতে পারেন যে তুমি আমার ভাই, ইংরেজিতে যদি বলেন ইউ মাই ব্রাদার, এবার বলেন তো রিফাত ভাই এটা কি বাক্য হবে? হবে না। বাংলায় ভার্ব ছাড়াও বাক্য হতে পারে, ইংরেজিতে ভার্ব লাগবেই। এই যে ইউ আর মাই ব্রাদার, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। ইভেন দিস ইজ দ্য ডিফারেন্সেস, দেয়ার আর লট অফ ডিফারেন্সেস বিটুইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে ভিন্ন ভিন্ন অনেক পার্থক্য থাকবে ভাই, শতভাগ মিলবে না, বুঝছেন? তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন থেকে আমরা ভালো লাগে প্রশ্নের উত্তর করতে গিয়েও। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। তো যে বিষয়টা বলতে চাচ্ছি আর কি, আমাদের এই ব্যাচটাতে, হ্যাঁ আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, আপনারা ক্লাস করে বুঝতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ হাউ ইনফরমেটিভ আওয়ার ক্লাসেস আর, আমাদের ক্লাসগুলো কতটা ইনফরমেটিভ ইনশাল্লাহ বুঝতে পারতেছেন। আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চায়, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং একটা সুপার ডুপার ব্যাচ চলতেছে, সেই ব্যাচেও চাইলে ভর্তি হতে পারবে। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিয়েন। দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।